আসসালামু আলাইকুম। আজ 29 সেপ্টেম্বর 2021, ওয়ার্ল্ড হার্ট ডে। আমাদের হার্ট বা হৃৎপিণ্ডটি প্রতিদিন প্রায় 1 লক্ষ বার বিট করার মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে রাখে। একবার এই হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া মানেই আমাদের এক একটি সুন্দর জীবনের দি এন্ড। কিন্তু জীবনের এই অতি গুরুত্বপূর্ণ অঙ্গটির যেন আজ কোনো গুরুত্বই নেই। শত ব্যস্ততা, অলসতায় এর যত্ন নেয়ার কথা আমাদের মনেই থাকে না। অবহেলায়, অজ্ঞতায় বাসা বাঁধে নানা রোগ। তাই সকল মানুষকে বিভিন্ন ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্ত রাখতে, রক্ষা করতে ইউজ হার্ট টু বিট দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড হার্ট ডে। করোনা মহামারীতে যখন সকল মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেল, তখনই জন্ম নিল অনলাইন ভিত্তিক একটি প্ল্যাটফর্ম, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। সৃষ্টি লগ্ন থেকেই জেনেসিস বিভিন্ন দিবসে সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি এর এক্সেলেন্সি টিম কর্তৃক আয়োজন করা হয়েছে একটি এক্সেলেন্সি শো। অনলাইন ভিত্তিক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মালিহা মৌরিন মাহিন, মাগুরা মেডিকেল কলেজ, সেশন 2018-19, ক্যাম্পাস ডিপ্লোম্যাট, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। আর সাথে আছি আমি ইসমাত দোহা, ক্যাম্পাস ডিপ্লোম্যাট, চট্টগ্রাম মেডিকেল কলেজ, সেশন 2018-19, জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে আছেন আমাদেরই সবার প্রিয় স্যার ডক্টর রইস উদ্দিন স্যার। স্যার হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী, এমবিবিএস, এফসিপিএস মেডিসিন এবং এমডি কার্ডিওলজি। ধন্যবাদ স্যার আমাদের আপনার এত গুরুত্বপূর্ণ একটু সময় আমাদেরকে দেওয়ার জন্য। সালাম আলাইকুম স্যার, আপনি কেমন আছেন স্যার? ওয়ালাইকুম সালাম, আছি ভালো আছি। তোমরা কেমন আছো? এই তো স্যার আছি সবাই আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনার এই করোনা সিচুয়েশনে স্যার আপনি স্যার মানে আপনার পরিবার পরিজন নিয়ে কেমন চলছে আপনার দিনকাল? হ্যাঁ, ভালো চলছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই পারিবারিকভাবে আমরা সবাই ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তবে আমার এক শ্যালক, ওর বয়স 45, ও ইঞ্জিনিয়ার ছিল। ওকে আমরা ও আসলে গত এই মে মাসের শেষের দিকে সাডেনলি আসলে ও অল্প জ্বর ছিল, সাডেনলি কলাপস করছে, হসপিটালে নেবার আগে মারা গেছে, এটাই আর কি। এবং আমরা তো হসপিটালে আমাদের ডক্টররা আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের ডক্টর কেউ কোভিড আক্রান্ত হয়েছে, বাট সবাই মোটামুটি সুস্থ হয়েছে। তো হোপফুলি তোমাদের এখন তো ক্যাম্পাসে মোটামুটি অনেকে চলে আসছে, আস্তে আস্তে অনেক সময় নর্মাল লাইফের দিকে আমরা চলে যাচ্ছি, কাজে এটা একটা আশার বাণী আর কি। হ্যাঁ, ধন্যবাদ স্যার। এছাড়া আমাদের সঙ্গে জুম এবং ফেসবুক লাইভে যুক্ত আছেন অনেকে। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আজকের অনুষ্ঠানটি খুবই প্রাণবন্ত হবে। অনুষ্ঠানের শুরুতেই আমাদের শ্রদ্ধেয় রইসুদ্দিন স্যার আমাদের জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে এসেছেন। স্যারের এত ব্যস্ততার মাঝেও স্যার আমাদের জন্য একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে এসেছেন। আমরা স্যারকে অনুরোধ করব স্যার যদি আমাদের সামনে সেই প্রেজেন্টেশনটা এক্সপ্লেন করেন। স্যার। ওয়ার্ল্ড হার্ট ডে 29 সেপ্টেম্বর 2021। এবারে হলো যে স্লোগান, ইউজ হার্ট টু কানেক্ট, দ্যাট ইজ দা হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন করি বা হৃদয় দিয়ে হৃদয় সেবা করি, বাংলাতে করলে এরকম। তো আসলে এটা এটা করার উদ্দেশ্য কি, যে মানে আমাদের মধ্যে সচেতনতা তৈরি করা। তো আমরা দেখেছি যে 18.6 মিলিয়ন ডেথ এভরি ইয়ার ফ্রম কার্ডিওভাস্কুলার ডিজিজ থ্রুআউট দ্য ওয়ার্ল্ড। 31% হলো ফ্রম সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ জন্য হয়ে থাকে। এবং দেখা গেছে যে এর মধ্যে হার্ট ডিজিজ এবং স্ট্রোক, এটা লিডিং কজ অফ ডেথ 18.6 মিলিয়ন পিপল এভরি ইচ ইয়ার। এবং এর বেশিরভাগই কিন্তু আমরা যদি স্বাস্থ্য সচেতন হই তাহলে কিন্তু এটা অ্যাভয়েড করা সম্ভব। তো the World Heart Federation, the leading global fight against the heart disease and stroke, এই অর্গানাইজেশন তারা একটা এটা ফাইট করতেছে, এবং গ্লোবাল কমিটমেন্ট অ্যাড্রেসিং দ্য কার্ডিওভাস্কুলার হেলথ
এটা more than 100 countries they are actively তারা এটাকে এনরোল করতেছে। এটা motto কি? What is the motto? To spread awareness in people around the globe that heart disease and stroke are world leading cause of death, আমরা gradually এটাকে reduce করতে পারি এবং আর most of the cardiovascular death are preventable, so that এই অ্যাওয়ারনেসটা আমাদের তৈরি করতে হবে যে প্রিভেন্টেবল যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে যেগুলো অ্যাভয়েড করা যায় সেগুলো আমরা অ্যাভয়েড করব এবং এটা হার্ট যে কার্ডিওভাস্কুলার ডেথ যে সাডেন ডেথ এটাকে আমরা প্রিভেন্ট এবং অ্যাভয়েড করতে পারি। থিম 2021 the theme যে harshness of the power of digital health to improve awareness, prevention and management of cardiovascular disease globally. And 2020 এটা স্লোগান ছিল use heart to beat cardiovascular disease. যতগুলো যেমন নন কমিউনিকেবল ডিজিজ আছে তার মধ্যে দেখা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, সিওপিডি এবং ক্যান্সার, এই চারটা রোগের মধ্যে 60% ডেথ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ওয়াইড হয়। তো যত মারা যায় এর মধ্যে দেখা গেছে যে 50% হাফ অফ দেম ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ। কার্ডিওভাস্কুলার ডিজিজ বলতে আমরা বুঝি যে মাইক্রো ইনফ্রাকশন, heart related arrhythmia and stroke. At least 80% premature death from cardiovascular disease could be avoided. How? যে নাম্বার চারটা যদি আমরা মেইন রিস্ক ফ্যাক্টর আমরা যদি এখানে মডিফাই করতে পারি এগুলা কিন্তু আমাদের রেঞ্জের মধ্যে আছে। নাম্বার 1 হলো টোবাকো ইউজ। তো টোবাকো ইউজকে অ্যাভয়েড করে দেখা গেছে যে যাদের টোবাকো ইউজ করবে তাদের 3 গুণ শতকরা 300% যে নন স্মোকার তার চেয়ে হার্ট অ্যাটাক এবং করোনারি ডিজিজ হওয়ার প্রবণতা বেড়ে যায়। এটা করে কি নিকোটিনটা করে কি যে এন্ডোথেলিয়াম এটাকে ডিস্ট্রয় করে, তারপর হলো প্লাটেট এগ্রিগেশন করে থ্রুআউট দা এন্ডোথেলিয়াম এন্ড গ্র্যাজুয়ালি অ্যাথেরোস্ক্লেরোসিস করা এনহ্যান্স করে এবং প্রমোট করে, সো দ্যাট আমরা তাহলে টোবাকো ইউজকে আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজকে অ্যাভয়েড করতে পারবো। আর একটা জিনিস হচ্ছে আনহেলদি ডায়েট। আনহেলদি ডায়েট মিনস যে ফ্যাটি ফুড, আমরা যে স্পেশালি যে এই বার্গার রিচ ইন ফ্যাট, তারপরে যেগুলা ভাজা পোড়া থাকে সেসবগুলো আর কি আনহেলদি ডায়েট গুলা আমরা অ্যাভয়েড করতে পারি। আর একটা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ওয়ান অফ দা মেজর রিস্ক ফ্যাক্টরস ইন কার্ডিওভাস্কুলার ডিজিজ, কাজে অ্যাক্টিভিটি আমাদের বাড়াইতে হবে এবং অ্যালকোহল ইউজ, আদার্স যেগুলো ইউজ আছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আনহেলদি ডায়েটস always they have tasty food, healthy foods are tasted bad, so that আনহেলদি ফুড গুলো আসলে বেসিক্যালি টেস্টি হয়, এগুলোর প্রতি সবার একটা দুর্বলতা থাকে। মোস্ট হেলদি ফুডস আর নট প্যালেটেবল। জাঙ্ক ফুডস ইজ লাইক পয়জন ফর হেলথ। হাই ইন ফ্যাট, হাই ইন সোডিয়াম, increase obesity risk, increase diabetes risk, increase stroke risk, increase risk of coronary disease, increase risk of infection and poor growth and body function. So that এতগুলা আমাদের সাধারণত যেটা ইয়াং জেনারেশন আমাদের পিপল বিভিন্ন জায়গায় দেখা গেছে যে স্পেশালি বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, আদার্স ফ্রাই, স্টোরড ফুড এসবগুলোর প্রতি প্রবণতা বেশি। স্টোরড ফুডে সোডিয়াম বেশি থাকে, সো দ্যাট এগুলা তো আর কি আমাদের জন্য হার্মফুল, সো দ্যাট আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি এবং আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজকেও অ্যাভয়েড করতে পারি। স্পেশালি একটা ডায়েট আছে, একটা আমি বলি মেডিটেরিয়ান ডায়েট আর একটা ড্যাশ ডায়েট। দ্যাট ইজ হায়ার ইন ফ্রুটস, ভেজিটেবলস, হোল গ্রেন, ফ্যাটি ফিশ, এসবগুলো হলো আইডিয়াল খাবার আর কি। and lower in red meat, substitutional fat, nuts, these are, and others হলো যে fruits, vegetables, low fat, dairy fat, এসবগুলো আমাদের ফ্যাটস, সুইটস, লো সল্ট। সল্ট করে কি যে আমাদের সল্ট ওয়াটার রিটেনশন করে, আলটিমেটলি সল্ট কিন্তু করে কি যে হাইপারটেনশন কিন্তু কিছু হলেও বাড়ায় দেয়, স্পেশালি সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বোথ 5 to 10 মিলিমিটার পর্যন্ত বাড়াইতে পারে। সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক হলো 2 to 5 মিলিমিটার পর্যন্ত বাড়ায়। সো দ্যাট সল্ট অ্যাভয়েড করলে আমরা ব্লাড প্রেশার আমরা লোয়ার রাখতে পারি। এন্ড ওভারঅল কার্ডিওভাস্কুলার ডেথ ইজ রিডিউসড বাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাটলিস্ট দেখুন যদি আমরা 7 ডেজ করতে পারি খুব ভালো, অ্যাটলিস্ট 5 ডেজ ইন এ উইক 30 মিনিটস আমাদের একটা ব্রিস্ক এক্সারসাইজ করতে হবে। and others at least 60 minutes তারা ইয়াং স্পেশালি কিডস এবং ইয়াং পিপল তার বিভিন্ন সাইক্লিং, তারপরে বিভিন্ন রকম খেলাধুলা এটার মধ্যে থাকতে তাদের অ্যাক্টিভিটিস গুলা আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন দে রিকমেন্ডস ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন কিডস at least 60 minutes in every day,
এই পিকচার দেখে তোমরা ইজিলি বুঝতে পারছো যে ইজি ওয়ে টু ইমপ্রুভ ওয়েলনেস এট ওয়ার্ক, দ্যাট ইজ smoking habit should be avoided, eat healthy eatings and walk at walking, annual examinations and take stairs. যদি এরকম হয় যে 2-3 তলা পর্যন্ত আমরা যদি স্টেয়ার ইউজ করতে পারি, avoid the lift, it better. Reduce the stress by taking it out. স্ট্রেস কে আমাদের স্ট্রেসফুল কন্ডিশন কে আমাদের অ্যাভয়েড করতে হবে। ইজি ওয়ে টু ইনক্লুড ফিটনেস, যেমন আমাদের সাইক্লিং, তারপরে একটু হাঁটার অভ্যাস করতে হবে, তারপরে যেমন স্টেয়ার, কয়েকটা স্টেয়ারটা আমরা যদি নিজেরা হাঁটি দ্যাট ইজ বেটার। এই পিকচার থেকে আমরা একটু আইডিয়া করতে পারি যে বিভিন্ন রকমের টুলস আছে যে টু মেইনটেইন দ্য ফিটনেস। স্ট্রেস রিলিভ করার জন্য যোগা সিস্টেম ইজ গুড। স্ট্রেসফুল লাইফ অনেকে আছে যে তারা দেখা যায় অ্যালকোহলের প্রতি গ্র্যাজুয়ালি তারা অ্যাডিক্টেড হয়ে যায়, সো দ্যাট স্ট্রেসফুলটা অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টরস অফ করোনারি আর্টারি ডিজিজ, যার মধ্যে স্মোকিং মেজর রিস্ক ফ্যাক্টরস, আদার্স মধ্যে যে মডিফাইবল যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাটাস। হাইপারটেনশনের করে কি এখানে 2 to 3 টাইমস হায়ার, ডায়াবেটিস মেলাটাস ঠিক তাই যে 2 to 3 টাইমস হায়ার in coronary artery disease, যাদের ডায়াবেটিস বা হাই প্রেশার নাই। সো দ্যাট হাইপারটেনশন একটা কন্ট্রোলেবল রিস্ক ফ্যাক্টর। ডায়াবেটিস মেলাটাস, meticulous control of diabetes mellitus by good glycemic control is very important to control the risk factors. এটা আমরা ইজিলি কন্ট্রোল করতে পারি, সো দ্যাট আমরা হাইপারটেনশন যাদের আছে তাদেরকে একটা রেগুলার ফলোআপে রাখবো, যাদের মেডিসিন লাগবে রাখবো, এবং কিছু আছে যে নন ড্রাগ ট্রিটমেন্ট, তার মধ্যে হাই সল্ট আমরা অ্যাভয়েড করতে বলবো, স্মোকিং এটা অ্যাভয়েড করবে, পাশাপাশি রেগুলার একটা এক্সারসাইজ করবে। করার পরে যদি দেখা যায় যে প্রেশারটা নর্মাল রেঞ্জের চেয়ে বেশি থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাকর্ডিংলি যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ আমরা চয়েস করবো অ্যাকর্ডিং টু গাইডলাইন। তো তোমরা জানো যে আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন অনুযায়ী আমরা কিন্তু হাইপারটেনশনের জন্য ফার্স্ট লাইন অফ ড্রাগস আমরা ইউজ করি এখন এসি ইনহিবিটরস, দ্যাট ইজ অ্যাঞ্জিওটেনসিন কনভার্টার এনজাইম ইনহিবিটর, তারপরে রিসেপ্টর ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বিটা ব্লকার আগে ফার্স্ট টাইমের মধ্যে ছিল, এখন তো বিটা ব্লকার একটু কম ইয়েতে আসছে, একটু লোয়ার ইয়েতে আসছে। তারপরে আমরা হলো ডায়াবেটিক্স, স্পেশালি ইনডোপামাইন গ্রুপের ড্রাগস আমরা ইউজ করি ডায়াবেটিক্স। কোলেস্টেরল লেভেল শুড বি রিডিউস রাখতে হবে, স্পেশালি তোমরা জানো যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল ইজ অ্যাথেরোজেনিক, কাজে হাই ডেন্সিটি কোলেস্টেরল ইজ মোর ফেভারেবল, দ্যাট ইজ দ্য অ্যান্টি-অ্যাথেরোস্ক্লেরোটিক ইফেক্ট আসছে। সো দ্যাট যাদের লো ডেন্সিটি লাইপোপ্রোটিন আছে খাবারগুলোকে স্পেশালি এটাকে অ্যাভয়েড করতে হবে। কম্বো খাবার, ফুড, ফ্যাটি ফুড দেখো, এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ওয়াচিং টিভি and inactivity that it means obesity, ultimately যে high risk for cardiovascular diseases. These things সে এখন কোন দিকে যাবে, সে কি আনহেলদি ফুডে যাবে না ভেজিটেবল ফুড বা ভেজিটেবলস এর দিকে যাবে, সে ঠিক করতেছে। Delicious food, but it is healthy heart ends here and delicious start right here. How to overcome it at home, in community and at national level? কাজে আমরা সব লেভেলে আমাদের একটা প্রিভেনশন করার জন্য আমাদেরকে যেটা রোল আছে সেই রোলটা আমাদের দেখতে হবে যে আমরা বাড়িতে বসে কি করতে পারি, কমিউনিটিতে কি করতে পারি, ন্যাশনাল লেভেলে কি করতে পারি। অ্যাট হোম আমরা একটু আগে আলাপ করলাম যে আমরা প্রোটেক্টেড যে খাবারগুলো আমরা করতে পারি, তারপরে ইমপ্রুভ ইওর হেলথ, চিলড্রেন হেলথ, পজিটিভ রোল মডেল, লিমিট টিভি ওয়াচিং অ্যাট হোম, গেট ব্লাড প্রেশার কন্ট্রোল, কোলেস্টেরল কন্ট্রোল, গ্লুকোজ কন্ট্রোল রাখতে হবে, ওয়েট স্ট্যান্ডার্ড ওয়েট মেনটেন রাখতে হবে, এন্ড বিএমআই বডি মাস ইনডেক্স একটা স্ট্যান্ডার্ড লেভেলে রাখতে হবে। আর ন্যাশনাল লেভেল আমাদের কি করতে হবে যে ন্যাশনাল লেভেলে আমাদের যে আছে খাবারের মধ্যে আমাদের হলো যে ফ্যাটি ফুড গুলোকে ডিসকাস করা, আর টোবাকো গুলাকে ব্যান করা, না করতে বলে অ্যাটলিস্ট ট্যাক্স যেন হায়ার করে দেওয়া হয়, যেন পিপল ডিসকারেজড হয় যে টু টেক দ্য টোবাকো। ইট লেস সল্ট, ইউজ হার্ট টু কানেক্ট এভরিবডি। সো থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার
আপনার এত সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখান থেকে আমরা সাধারণ সবাই হচ্ছে আমরা প্রিভেনশন করতে পারবো। দেন অনেক কিছু আমরা শিখতে পারছি স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার আমরা এখন স্যার সরাসরি স্যার প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। স্যার এই যে আমাদের এই যে হার্ট, এই হার্ট আমরা দেখলাম যে আমাদের এত গুরুত্বপূর্ণ এত ইম্পর্টেন্ট একটা অর্গান, এবং এটা আমরা দেখলাম যে 60% ডেথ হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ হওয়া সত্ত্বেও। তো স্যার এই যে হার্ট, এই হার্টের নর্মালি স্যার সাধারণত আমাদের কি কি ডিজিজ হয়ে থাকে, এটা যদি একটু আমাদেরকে বলতেন। এখন তোমরা যদি চিন্তা করো যে আসলে আমরা যখন একটা হার্টের রোগ নিয়ে কথা বলি, তাহলে জন্মগত হৃদরোগ আছে, দ্যাট ইজ কনজেনিটাল হার্ট ডিজিজ এন্ড অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। এন্ড কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে হলো সাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ কিছু আছে, যেমন টেট্রাসেফালো ট্রান্সমিশন গেট আর্টারিজ। আর অ্যাসাইনোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ এইচডি, ভিএইচডি, পিডিএইচ, দ্যাট ইজ জন্মগত। আর হলো অ্যাকোয়ার্ডের মধ্যে মোস্ট কমন যেটা আমরা পেয়ে থাকি যে করোনারি আর্টারি ডিজিজ, দ্যাট ইজ ইসকেমিক হার্ট ডিজিজ। তারপর হাইপারটেনশন, দ্যাট ইজ আ ব্লাড প্রেশার নর্মাল যে লেভেল আছে, লেভেল থেকে যদি সিস্টোলিক প্রেশার হাই হয়, ডায়াস্টোলিক প্রেশার মোর দ্যান 90 এবং সিস্টোলিক প্রেশার মোর দ্যান 140 এট এ গ্ল্যান্স আর কি, তাহলে সিস্টোলিক এবং হাইপারটেনশন বলা হয়। তারপরে করোনারি আর্টারি ডিজিজ, দ্যাট ইজ আ করোনারি আর্টারি, যদি আমরা তোমরা সবাই জানো বা আমরা জানি যে হার্ট কি হয়, বিগিনস টু বিট, হার্ট বিগিনস টু বিট এট 21st intrauterine life, that is the 21st days of intrauterine life and continue till death. এবং হার্টকে কাজ করতে হলে তার করোনারি সাপ্লাই লাগবে, কি করোনারি আর্টারির মাধ্যমে সাপ্লাই যায়। তোমরা জানো যে ডিউরিং সিস্টল ব্লাড থ্রুআউট দা বডিতে সার্কুলেট হয়, ডিউরিং ডায়াস্টল হার্ট নিজে ব্লাডটা প্রিজার্ভ করে, দ্যাট ইজ দ্য নিজে নেয় আর কি। এখন প্রতিটা হার্ট মাসেল যখন আমরা কাজ করি, তার তো নিজস্ব কিছু এনার্জি লাগবে, সো দ্যাট অক্সিজেন সাপ্লাই, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, এটার মাধ্যমে তার এনার্জি আসে থ্রু করোনারি আর্টারি। এন্ড করোনারি আর্টারি জারিতে এই জন্য অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ, যে সময়ের সাথে সাথে টিউবিকা ইন্টিমাতে করোনারি আর্টারিতে, শুধু তাই না, করোনারি যে কোনো মিডিয়াম সাইজ আর্টারিতে সাধারণত এই অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জটা বেশি হয়। এবং করোনারি আর্টারি এবং ব্রেনের আর্টারি এগুলা মোস্ট ভালনারেবল প্লেস, যেখানে সামহাও যদি কোনো কারণে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা একটু ডিসরাপ্টেড হয়, তখন কি হয় যে এন্ডোথেলিয়াম এক্সপোজ হয়, সেখানে যে দ্যাট ইজ দ্য কোগুলেশন ক্যাসকেড মেকানিজম অ্যাক্টিভেটেড হওয়াতে পরবর্তীতে কি হয়, প্রথমে থেকে থ্রম্বিন হয়, ফিব্রিন থেকে ফিব্রিন হয়, হয়ে মনোমার থেকে পলিমার হয়ে আলটিমেটলি ক্লট হয়ে যায়। এই ক্লটটাই কি করে যে জমাট বেঁধে গেলে তখনই যদি 100% ক্লট হয়ে যায় মাইক্রো ইনফ্রাকশন বলি। আর যদি সাবটোটাল অক্লুশন হয়, সাপোজ 90% হলো, 100% হয় না, তখন আমরা এটা বলি আনস্টেবল অ্যাঞ্জিনা। এটাও একটা অ্যাকুট করোনারি সিনড্রোম, মানে বুকে ব্যথার চাপ হবে, তীব্র চাপ হবে, এবং মনে হচ্ছে বুকের উপর অনেক ভারী কিছু চেপে আছে, এবং অনেক সময় কেউ কেউ ফিল করে যে মনে হয় মারা যাবো এরকম। আর আরেকটা কিছু আছে যে অ্যারিথমিয়া। আমাদের তো হার্ট নর্মালি যে বিট করে 60 to 100 বিট পার মিনিট, তোমরা জানো যে রিদম ডিস্টারবেন্স যেটা বলে, যে এসএনওর থেকে ইম্পালস তৈরি হয়, কোনো কারণে যদি ইম্পালস কম তৈরি হয় ব্রাডিকার্ডিয়া, কোনো কারণে বেশি হতে পারে, আবার রিদম ডিস্টারবেন্স কোনো সময় দেখেন অনেক বেশি হয়, সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া রেট অনেক বেশি হয়, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যারা একটু ফোকাস থেকে আসে, সেক্ষেত্রে হার্ট এত বেশি পাম্প করে যে রেট বেশি হয়, তো দেখা গেছে যে ডায়াস্টলের সময় যে ব্লাডটা ফিলিং ডিফেক্ট হয়, আলটিমেটলি পাম্প করার সময় লো ভলিউম হয়। এই জন্য যাদের ট্যাকিকার্ডিয়া মানে বেশি হবে, সুপ্রাভেন্ট্রিকুলার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, আমরা কিন্তু ব্লাড প্রেশার অনেক সময় রেকর্ড করতে পারি না, দ্যাট ইজ দা আনরেকর্ডেবল ব্লাড প্রেশার থাকে। এই কন্ডিশনকে আমরা বলি যে ডিকম্পেনসেশন স্টেট আর কি, হেমোডাইনামিক্যালি আনস্টেবল। তো হেমোডাইনামিক্যালি স্টেবল থাকলে আমরা একরকম চিকিৎসা দিই, আনস্টেবল হলে সাধারণত আমরা ভেরি ক্রিটিক্যাল মনে করি, এবং তাদেরকে কার্ডিয়াক মনিটর করে সাথে সাথে একটা ডিসি শক দেওয়া হয়। হ্যাঁ, ডিসি শক দেওয়া হয়। তো মেইন গেল যে করোনারি ডিজিজ, তারপরে তোমার হাইপারটেনশন, অ্যারিথমিয়া, আর একটা আছে যে হার্ট ফেলার। তো হার্ট ফেলার তো আমরা হার্ট ফেল, যে হার্ট যদি প্রপারলি কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করে আমাদের বডিকে, যদি প্রপার কার্ডিয়াক আউটপুট, প্রপার যদি ব্লাড সাপ্লাই না দিতে পারে, তখন আমরা হার্ট ফেলিয়ার বলি। মানে হার্ট কাজ করছে, বাট বডি যে মেটাবলিক ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী কিন্তু সাপ্লাই দিতে পারে না, কিছুটা কম সাপ্লাই দেয়। জি স্যার,
জি দোহা। স্যার এখন স্যার এই যে স্যার আপনি বললেন স্যার আমাদের বুকে চাপ চাপ অনুভব হয় বা অনেক সময় দেখা যায় স্যার আমরা যখন ওয়ার্ডে যাই দেখি যে অনেক পেশেন্ট আসে যে বুকে ব্যথা নিয়ে আসে, কিন্তু পরে দেখি যে এটা হচ্ছে মানে গ্যাস্ট্রো মানে জিআই ট্র্যাক্টের কোনো ডিজিজ। তো সেক্ষেত্রে আসলে স্যার আমরা হ্যাঁ, বুঝবো কিভাবে যে আসলে বুকে ব্যথার ধরনটা কিরকম হবে স্যার, হ্যাঁ সেটা এটা আসলে একটা খুব বোঝার উপায়টা কি? গুরুত্বপূর্ণ কথা। আসলে বুকে ব্যথা মানে সব ব্যথা যে আসলে হার্টের কারণে হবে তা না। আমরা যদি চিন্তা করো যে আমাদের চেস্ট, বুকে বুকে আমাদের কি কি স্ট্রাকচার আছে, প্রতিটা স্ট্রাকচার থেকে কিন্তু পেইন হতে পারে। সাপোজ আমাদের এখানে কি কি অর্গান আছে দেখো, বাইরে থেকে আমরা যদি চিন্তা করি, একটা মাসেল আছে, বোন আছে। তা মাসেল এবং বোনে যদি ইনজুরি হয় বা ট্রমাটিক পেইন হতে পারে। ট্রমাটিক পেইন হলে কি হবে, ডিউরিং মুভমেন্ট পেইনটা হবে এবং লোকালাইজড হবে। আচ্ছা, যদি প্লুরার কারণে বা লাংয়ের কারণে পেইন হয় তাহলে প্লুরাইটিস হবে, তাহলে নিঃশ্বাসের সাথে সাথে পেইনটা অ্যাগ্রাভেট করবে। ইসোফেগাস যদি কারণে হয় পেইন, ইসোফেজাইটিস থাকে, তাহলে খাবারের সাথে রিলেটেড থাকবে। ঠিক সেরকম যে আমাদের এখানে আর্ট যেগুলো ভাস্কুলার কিছু স্ট্রাকচার আছে, ভাস্কুলাইটিস থেকে হতে পারে। বাট আর মানে হার্টের কভারিং থাকে পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিস থাকলেও পেরিকার্ডিয়াল পেইন হতে পারে। এটা হলো পেইনটা অত তীব্র পেইন হবে না, একটু স্ক্র্যাচিং টাইপ পেইন হবে এবং এটা অত তীব্র। বাট যদি করোনারি ডিজিজ হয়, সাপোজ আমরা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা আসলে কি যে যদি স্টেবল প্লাগ হয়, মানে স্টেবল প্লাগ মানে যে প্লাগের মধ্যে কি থাকে যে কিছু ফ্যাটি ম্যাটার্স থাকে, উপরে এন্ডোথেলিয়াম থাকে এবং গ্র্যাজুয়াল লুমিনাল ন্যারোইং হয়। তো যখন কেউ হাঁটাহাঁটি করে, হাঁটাহাঁটি অবস্থায় আমাদের কি হার্ট রেট বেড়ে যায়, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যায়, তার মানে কি বডি ডিমান্ড বেড়ে যায়। তো ডিমান্ড অনুযায়ী যখন বডিতে দ্যাট ইজ দ্য হার্টের সাপ্লাই হবে না, করে হার্টে যে ফ্লো হবে না, তখনই একটা হাইপোক্সিয়া হবে, ইস্কিমিয়া হবে। আবার কেউ যদি তখন দাঁড়িয়ে যায়, তখন কি হবে, ডিমান্ড কমে গেল, আলটিমেটলি পেন রিলিভ হয়ে গেল। এটাকে আমরা বলি স্টেবলাইজার। সো দ্যাট কেউ কেউ বলবে যে আমি তো ভালোই আছি, একটু হাঁটাহাঁটি করলে বুকে চাপ ব্যথা হয়, আবার একটু দাঁড়িয়ে গেলে ব্যথাটা চলে যায়। তো ব্যথার আবার ধরন আছে যে স্টার্নাল রেট্রোস্টার্নাল পেইন, অথবা লেফট সাইডে পেইন হবে, সামটাইম রেডিয়েট করে কোথায়, নেকে রেডিয়েট করতে পারে, লেফট আর্ম, লেফট আর্মে রেডিয়েট, অনেক সময় ইপিগ্যাস্ট্রিক রিজনে হতে পারে, অনেক সময় ব্যাকে অনেক সময় রেডিয়েট করতে পারে পেইন। তাহলে আমরা বুঝবো যে একটু চেস্ট টাইটনেস, কম্প্রেসিভ নেচার, সাথে রেডিয়েশন আছে, মোস্ট লাইকলি এটা কার্ডিয়াক পেইন। জি স্যার। ধন্যবাদ স্যার। স্যার আপনি হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের কথা বললেন, ইসকেমিক হার্ট ডিজিজের কথা বললেন। স্যার এগুলো অনেক কমন আমাদের দেশে বা হচ্ছে উন্নত দেশগুলোতে। স্যার ইসকেমিক হার্ট ডিজিজের পরিণতি কি হতে পারে? এগুলোর পরিণতি কি শুধুমাত্র মৃত্যু, নাকি আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? আচ্ছা, খুব ভালো কোশ্চেন করেছো। আসলে করোনাটা ডিজিজে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হলো যে এখানে দেখতে হবে যে আমরা যদি করোনা ডিজিজ আছে কিনা, এখন হিস্ট্রি নিতে হবে নাম্বার ওয়ান। যে কোনো রোগে তোমরা, যে কোনো রোগের জন্য হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেটিকুলাস হিস্ট্রি টেকিং, মেটিকুলাস এক্সামিনেশন, এই দুটোর মাধ্যমে আমরা একটা রোগ সম্বন্ধে কিন্তু 70 থেকে 80% পর্যন্ত, সামটাইমস 90, কিছু কিছু ক্ষেত্রে 100% বোঝা যায়। আর ইনভেস্টিগেশন করা হয় নাম্বার ওয়ান টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, টু ইয়ে করার জন্য লেভেল, দ্যাট ইজ দ্য, এটা হলো কোন স্টেজে আছে স্টেজটা বোঝার জন্য, সিভিয়ারিটি বোঝার জন্য, এটা কি মাইল্ড মডারেট সিভিয়ার ফর্মে আছে এটা বোঝার জন্য ইনভেস্টিগেশন করা হয়। তো করোনারি ডিজিজ হওয়া মানে যে সবাইকে মৃত্যু হবে তা না। এখন কথা, করোনারি ডিজিজ নাম্বার ওয়ান যেন না হয় সেজন্য আমাদের সচেতন হতে হবে। নাম্বার ওয়ান যে কারো যদি হাইপারটেনশন থাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস ম্যানার্সে কন্ট্রোল করতে হবে, ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে তাদের কনসিয়াস থাকতে হবে, স্পেশালি ওদের ওদের যে একটা রেগুলার ইন্টারভালে লিপিড প্রোফাইল করতে হবে। তবে আমি ইউজুয়ালি প্র্যাকটিসে করি কি, যাদের বয়স 35+ বা 40+, এভরি 3 to 4 month বা 6 month ইন্টারভালে প্রত্যেকে হওয়া উচিত ব্লাড সুগার, কিডনি ফাংশন, লিপিড প্রোফাইল, যদি প্রয়োজন হয় একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, সব ক্ষেত্রে না, কোনো কোনো ক্ষেত্রে যাদের হাইপারটেনশন থাকে ওদের আমরা অ্যাডভাইস করি। তো আমরা যদি আগে থেকে বুঝতে পারি, সো দ্যাট আমরা ওদেরকে এই বডি, দ্যাট ইজ মডিফাইবল রিস্ক ফ্যাক্টর বলে, হ্যাঁ, মডিফিকেশন করে আমরা কমাইতে পারি। আচ্ছা, আর অলরেডি যাদের হয়ে গেছে তাদেরকে কি করব আমরা, একটা লেভেলে স্টেজিং করব বা সিভিয়ারিটি অ্যাসেসমেন্ট করব কোন স্টেজে আছে।
সাপোজ যদি একটু হাঁটাহাঁটি করে বুকে ব্যথা চাপ হয়, আমরা যদি ইসিজি করি নরমাল আছে, সামান্য চেঞ্জ আছে, সো দ্যাট আমরা অ্যান্টিস্ট্রিট ড্রাগ দিব। আর যদি অনেক সময় হয় কি যে বুকে ব্যথা চাপ হয়, হাঁটাহাঁটি করে ব্যথা হয়, কিন্তু ইসিজি নরমাল, তখন আমরা কি করি, ইটিটি করি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, একটা মেশিনে আমরা হাঁটাই, ওখানে ইসিজি করা হয়। ইসিজি তে ডিউরিং এক্সারসাইজ কিন্তু চেঞ্জ আসে, কিরকম, সাধারণত এসটিটি চেঞ্জ আসে এবং বুকে চাপ ব্যথা হতে পারে, তখন আমরা ইটিটি পজিটিভ বলি। এবং এই সব ক্ষেত্রে পেশেন্টদেরকে আমরা পরবর্তীতে করোনারি অ্যানজিওগ্রাম করার জন্য সাজেশন দিই। তবে ইউজুয়ালি এদের একটা লিপিড প্রোফাইল করা উচিত, ব্লাড সুগার তো বললাম, এবং লিপিড প্রোফাইল যদি লো, আমাদের টার্গেট থাকবে যে এলডিএল কোলেস্টেরল যেন আমরা আগে বলা হতো 100 মিলিগ্রামের নিচে, এখন আমরা বলি যে 70 মিলিগ্রামের নিচে রাখতে হবে, 70 মিলিগ্রাম পার ডেসিলিটার নিচে রাখতে হবে। আর ব্লাড সুগারটা একটা স্ট্যান্ডার্ড ইউগ্লাইসেমিক স্টেটে রাখতে হবে। আর আরেকটা জিনিস বলি মাহিম, যে যাদের আমরা অলরেডি ইসিজিতে আমরা বা ইয়েতে হার্ট অ্যাটাকের আমরা যদি চিহ্ন পেয়ে যাই, তাহলে আমাদের তাকে আবার আলাদা ক্যাটাগরি করতে হবে। আলাদা ক্যাটাগরি মানে এটা অ্যাকুট করোনারি সিনড্রোম আমরা চিকিৎসা দিয়ে নিয়ে, এবং এটা যদি নন এসটিএমআই হয় একরকম চিকিৎসা, যদি এসটি সেগমেন্ট এলিভেশন এমআই হয় তাহলে একরকম চিকিৎসা দিতে হবে। আর আলটিমেটলি আমাদের ওই রোগীদের করে কি করোনারি অ্যানজিওগ্রাম করতে হবে, করোনারি অ্যানজিওগ্রাম করে যে করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিসটা বা কত পার্সেন্ট ব্লক আছে, কোন আর্টারিতে ব্লক আছে, সেটার উপর ভিত্তি করে এটা কি মেডিকেল ট্রিটমেন্টই হবে, না সার্জিক্যাল ট্রিটমেন্ট লাগবে, না ইন বিটুইন আরেকটা ট্রিটমেন্ট আছে যে আমরা বলি ইন্টারভেনশন, দ্যাট ইজ অ্যানজিওপ্লাস্টি স্টেন্টিং, যেটা আমাদের বাংলাদেশে অনেক মানুষ, সাধারণ মানুষ বলে যদি ব্লক থেকে ব্লক লেগে রিং সেট আপ করা, রিং লাগানো, যে ব্লাড ফ্লাপটা যেন আনইন্টারাপ্টেড হয় বা করোনারি সার্কুলেশন যেন ভালো পায়। ধন্যবাদ স্যার, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। স্যার, আমার আরেকটি প্রশ্ন ছিল যে আপনি বললেন এত পার্সেন্ট ব্লক থাকে। স্যার, এই পার্সেন্টেজটা আমরা আসলে কিভাবে বুঝি? ডাক্তাররা আসলে কিভাবে বুঝতে পারেন যে কত পার্সেন্ট ব্লকেজ আছে? আর হচ্ছে স্যার, এইসব রোগীদের ক্ষেত্রে এদের ফিচার গুলো কিরকম হয়? আচ্ছা, যাদের এই যে বললাম, যাদের সাপোজ যাদের আমরা বলবো যে বুকে চাপ ব্যথা আছে, যারা অ্যাকুট করোনারি সিনড্রোম মানে সিভিয়ার তীব্র পেইন নিয়ে আসে, আমরা ইসিজি যদি চেঞ্জ দেখতে পাই, সাথে সাথে আমরা হসপিটাল স্পেশালি যেখানে সিসিইউ, যেখানে কার্ডিয়াক মনিটরিং আছে, 24 আওয়ার্স মনিটরিং ফ্যাসিলিটি আছে, সেখানে অ্যাডমিশন হওয়ার জন্য বলি। এই জন্য কার্ডিয়াক ইউনিটে স্পেশালি করোনারি কেয়ার ইউনিটে আমরা অ্যাডমিশন রাখি। এবং এই পেশেন্ট আসার সাথে সাথে আমরা যাদের আমাদের আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি, ইউরোপিয়ান হার্ট অ্যাসোসিয়েশন, এরা কিন্তু গাইডলাইন বের করেছে আমাদের যে এসটিএমআই চিকিৎসা এইভাবে দিতে হবে, নন এসটিএমআই চিকিৎসা এইভাবে দিতে হবে। এবং এই 2020-তে নন এসটিএমআই এর একটা গাইডলাইন আসছে, এখানে বলা হচ্ছে বুকে ব্যথা চাপ আসলো একটা পেশেন্টকে যদি হসপিটালে আসে, সাথে সাথে আউটডোর হোক বা ইনডোর হোক, উইদিন 10 মিনিটস আমাদের একটা ইসিজি করতে হবে। ইসিজি করে যদি আমরা দেখি কোনো চেঞ্জ নাই, কিন্তু স্টিল না তার সিমটমস আছে, তাহলে আমরা কি করব, ওকে অবজারভেশনে রাখবো এবং তার আমরা কিছু বায়োকেমিক টেস্ট করব, যেমন ট্রপোনিন আই করতে হবে। তো এখানে হয় কি, যদি মাইকোডিয়াল ইয়ে হয়, ইনজুরি হয় বা ইনফ্রাকশন হয়, তাহলে উইদিন 1 ঘন্টা থেকে 2-3 ঘন্টার মধ্যে ট্রপোনিন আই রিলিজ হয়, এবং এটা অনেক ল্যাবরেটরিতে হয়। তো আমরা যদি ফার্স্ট স্যাম্পলে দেখি ট্রপোনিন নাই, তাহলে সেকেন্ড স্যাম্পল বা থার্ড স্যাম্পলে দেখবো। আর পাশাপাশি যখন আমরা ওকে কি করব, যেহেতু এখানে কি হয়, থ্রম্বাস হয়, থ্রম্বাস কি দিয়ে হয়, এখানে হচ্ছে প্লাটলেট হয়, প্লাটলেট তাহলে অ্যান্টি প্লাটলেট ড্রাগ দিব। পেইন যেহেতু হচ্ছে, পেইন কমার জন্য মরফিন দিব অথবা পেথিলিন দিব। আর পাশাপাশি হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যাট ইজ মায়োকার্ডিয়াল যে ডিমান্ড আছে বা দ্যাট ইজ অক্সিজেন রিকোয়ারমেন্টটা কমানোর জন্য আমরা বিটা ব্লকার দিব। বিটা ব্লকারের হেল্প অনেক ভাবে কাজ করে, এটা অ্যারিথমিয়া কমায়, ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, হার্ট রেট কমায়, সো দ্যাট মাইকেরাল অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ড দুটোই, সাপ্লাই বাড়ায় এবং ডিমান্ড কমায়। পাশাপাশি আমরা কি করি, ওকে নাইট্রেট দেওয়া হয়, আর হলো লিপিড লোয়ারিং এজেন্ট অ্যাট্রোভাস্টাটিন বা রোসুভাস্টাটিন দিই। আর যদি পেশেন্ট এমন হয় যে ইসিজিতে দেখলাম আমরা এসটি এলিভেশন পেলাম, হ্যাঁ এসটি এলিভেশন এমআই আছে, সাথে সাথে আমরা বুঝবো যে টোটাল আর্টারিটা একটা থ্রম্বাস বা দিয়ে ব্লক হয়ে গেছে, তাহলে আমরা কি করব, থ্রম্বোলাইটিক ড্রাগ দিব। যে থ্রম্বোলাইটিক ড্রাগ দেওয়ার নিয়ম হলো, যদি যত আগে আগে আসবে, এই জন্য ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার বলা হয়। এখানে মাসেল আমাদের টাইম হলো কি, হার্ট মাসেল ইজ আ পার্মানেন্ট সেল,
ওয়ান্স ড্যামেজ ড্যামেজ ফরএভার। যেমন তোমরা জানো যে নার্ভ সেল গুলা পার্মানেন্ট সেল, তেমনি হার্ট মাসেল সেল, হার্ট সেল গুলা, মাসেল সেল গুলো দ্যাট ইজ কার্ডিয়াক মায়োসাইট আর পার্মানেন্ট সেল। ওয়ান্স ড্যামেজ ড্যামেজ ফরএভার। আমাদের প্রতিটা মাসেল খুব ইম্পর্টেন্ট, কাজে মাসেলকে ভায়াবল রাখতে হবে। তবে একটা হলো কি, যদি নিউরনে যদি অক্সিজেন সাপ্লাই কমে যায়, আমরা যদি 3 মিনিট যদি বন্ধ রাখি তাহলে কিন্তু নিউরন ড্যামেজ হয়ে যায় বা নেক্রোসিস হয়ে যায়। বাট হার্টের বেলায় কিন্তু 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত এরা ভায়াবল থাকে। সো দ্যাট আমরা যদি যত আর্লি রিফার্মেশন করতে পারবো, যদি 1 ঘন্টার মধ্যে আমরা থ্রম্বাসটাকে ক্লিয়ার করতে পারি বা থ্রম্বোলাইটিস দিতে পারি, ও এই জন্য ফার্স্ট আওয়ারকে গোল্ডেন আওয়ার বলা হয়। 6 ঘন্টার মধ্যে দিতে পারি তাহলে ব্লাড সাপ্লাই যদি রিস্টাবলিশ করতে পারি, তাহলে কিন্তু মায়োসাইট বিকাম রিগেইন করবে, দ্যাট ইজ দ্য ইনজুরি হবে না। সো সাধারণত আমরা থ্রম্বোলাইটিস বলি যে 12 ঘন্টার মধ্যে দেওয়া যায়, বাট সবচেয়ে ভালো কাজ হয় প্রথম ঘন্টা এবং ফার্স্ট 2 থেকে 3-4 ঘন্টার মধ্যে ভালো কাজ করে। আর আরেকটা রিসেন্ট গাইডলাইন আসছে যে থ্রম্বোলাইটিস ড্রাগ আমরা স্টেপটাকে যে তোমরা আমরা অ্যাভেলেবল, এটা অ্যারাউন্ড 60% মধ্যে রিপারফিউশন করে। এরপরে সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন আর একটা ইয়ে আসছে যে থ্রম্বোলাইটিস ড্রাগস স্পেসিফিক ফিব্রিনোলাইটিক বলি আমরা, ফিব্রিনোর কাজ করে। এটা যেমন টেনিকটিপ্লেস, এটা নাও অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। টেনিকটিপ্লেস অ্যারাউন্ড 90% পর্যন্ত এটা রিক্যানালাইজেশন করে। সো দ্যাট একটা গুড ইফেক্টিভ, বাট এটা একটু কস্টলি ড্রাগ, প্রায় অ্যারাউন্ড একটা ডোজে 60,000 থেকে 65,000 টাকা লাগে। এই একটা। আর একটা হলো উন্নত বিশ্বে যেটা করে যে বুকে ব্যথা চাপ নিয়ে আসলো, সাথে সাথে করে কি, যদি উইদিন 1 আওয়ার থেকে 2 আওয়ারের মধ্যে হয়, যদি ক্যাথল্যাব ফ্যাসিলিটিস থাকে তাহলে সাথে সাথে ওরা ক্যাথল্যাবে নিয়ে অ্যানজিওগ্রাম করে যদি দেখে যে ব্লক আছে, ব্লকটা অ্যাথেরোস্ক্লেরোসিস ব্লক বা থ্রম্বাস আছে, ওই থ্রম্বাসটাকে ওরা করে কি থ্রম্বাস সেকশন ক্যাথেটার দিয়ে রিমুভ করে যদি রেসিডুয়াল স্টেনোসিস থাকে তাহলে ওটা অ্যানজিওপ্লাস্টি করে স্টেন্টিং করে দেয়। এটা একটা সবচেয়ে, এটাকে বলা হয় প্রাইমারি পিসিআই। এবং প্রাইমারি পিসিআই কিন্তু উন্নত বিশ্বে অনেক সেন্টারে হয়। আমাদের দেশে ঢাকাতে যেমন হার্ট ফাউন্ডেশন হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, ল্যাবেড হসপিটাল, এভার কেয়ার হসপিটালে হয় আর কি। তো মাহিন, এটা হলো যে হার্ট অ্যাটাকের একটা আপডেট, একটা আউটলাইন অফ ট্রিটমেন্ট। জি স্যার, এক্ষেত্রে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে স্যার আপনি স্যার অনেক সুন্দর করে পরীক্ষাগুলোর কথা বললেন যে হ্যাঁ আমরা এই ডিজিজের জন্য এই পরীক্ষা করব না করব। এখন স্যার ধরেন আমি যদি বলি আমার কথা, যে আমার অনেক গ্রামে চাচারা আছেন এরকম হার্টের প্রবলেম নিয়ে, এখন হঠাৎ যদি কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি পরীক্ষাগুলা কি আমাদের কি মানে অ্যাভেলেবল কিনা, বা সেক্ষেত্রে আমরা কিরকম টাইপের স্টেপ নিব? হ্যাঁ, খুব ভালো কথা বলছো যে আসলে এখন পেশেন্টটা কোথায় আছে, কোথায় যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট, কোন স্টেজে আছে সেটা একটা ইম্পর্টেন্ট। সাপোজ যদি যদি সাপোজ ডিস্ট্রিক্ট হসপিটাল বা থানা লেভেলের হসপিটালে আসে, তো বা কোনো চেম্বারে আসলো, তাহলে নিয়ম হলো প্রথমে হিস্ট্রি নিবে, দেন ডুয়ে এই ইসিজি, যদি ইসিজি তে চেঞ্জ আসে, অ্যাকুট চেঞ্জ আসে এবং এটা উইদিন শর্ট টাইম তার হিস্ট্রি খুব বেশি ব্যথা হয়, তাহলে সবচেয়ে আইডিয়াল হলো নিয়ারেস্ট যে হসপিটাল যেখানে করোনারি কেয়ার ইউনিট আছে সেখানে রেফার করা। পাশাপাশি পেশেন্টের সাথে সাথে আমাদের অ্যান্টি প্লাটেলেট ড্রাগ যেমন ইকোস্প্রিন আমরা 300 মিলিগ্রাম, ক্লোপিডোগ্রাল 300 মিলিগ্রাম আমরা যদি খাওয়াই দিই, তাহলে হবে কি যে সাথে সাথে 25% অফ অ্যাকুট ইভেন্টস যে সেটা কিন্তু অ্যাভয়েড করতে পারবো। পাশাপাশি ওই পেইন কমানোর জন্য আমরা অ্যানালজেসিক দিতে পারি, তারপর নাইট্রেট ট্যাবলেট দিতে পারি, বিটা ব্লকার দিতে পারি, তারপরে আমরা ইনক্সোফাই ইনজেকশন সাবকোনেসে দিতে পারি, দিয়ে পাশের সেন্টারে যেখানে কার্ডিওলজির চিকিৎসা ফ্যাসিলিটি আছে সেখানে আমরা রেফার করতে পারি যদি এখন মানে করোনারি সিনড্রোমের আমরা কোনো আলামত পাই, তাহলে আমরা নিয়ারেস্ট সেন্টারে পাঠাবো। জি স্যার, আরেকটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার এই যে বর্তমান সিচুয়েশন, এটা হচ্ছে স্যার আমাদের মানে একেবারে কোভিড যে সিচুয়েশনটা যাচ্ছে, এখন আমাদের তো দেখলাম যে আমরা যে মানে খুব বেশি পরিমাণে মানে হার্টের ডিজিজ অনেকেরই থাকে। তো সেক্ষেত্রে ধরেন যাদের করোনা হইলো তারা অনেকটা ভয়ে থাকে, বা মানে তাদের ক্ষেত্রে মানে কি কি জটিলতা দেখা যাইতে পারে, যে একটা হৃদরোগীর ক্ষেত্রে তার যদি করোনা হয় সেক্ষেত্রে মানে কি কি জটিলতা দেখা যাইতে পারে? আসলে যেহেতু আমরা বলি কি যাদের করোনা যেমন কোভিড-19, আসলে এটা একটা মানে শুরুর দিকে তো এর প্যাথোফিজিওলজি তারপর অনেক কিছু আমাদের অজানা ছিল, গ্রাজুয়ালি আস্তে আস্তে কিছু যায়। তো এর একটা হলো কি যে থ্রম্বোজেনিক, দ্যাট ইজ
থ্রম্বোজেনিক একটা এনভায়রনমেন্ট তৈরি করে, রক্তনালী জমাট বাঁধার একটা টেন্ডেন্সি আছে, স্পেশালি পালমোনারি থ্রম্বোএমবোলিজম ম্যানিফেস্টেশন একটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, বিকজ এটা এন্ডোথেলিয়ামকে একটু ডিসফাংশন করে আর হলো কিছু হাইপার কোগুলেটিভ স্টেটে নিয়ে যায়। তবে অলরেডি যাদের আগে থেকে হার্টের রোগ আছে, তারপর ডায়াবেটিস আছে, এদের কিন্তু দ্যার ইজ দা সিভিরিটি একটু বেশি হয় কি জন্য, যে অলরেডি যেহেতু একটা ডিজিজ কন্ডিশনে আগে থেকে এন্ডোথেলিয়াম বা একটা কন্ডিশনে আছে, এই সমস্ত যাদের ভালনারেবল, এদের কমপ্লিকেশনটা একটু বেশি হয়। আর যাদের মনে করো যে হার্ট ডিজিজ নাই, ডায়াবেটিস নাই, আদার কোমরবিড কন্ডিশন নাই, বা হিস্ট্রি অফ যাদের রেনাল ফেলার নাই, স্ট্রোক নাই, বা লিভার ডিজিজ নাই, তাদের কিন্তু ক্ষতির পরিমাণটা কম হয়, কমপ্লিকেশন কম হয়। সো দ্যাট যাদের কোভিড-19 যদি হয়ে যায় হার্টের কারণে, বা যাদের হার্ট ডিজিজ আছে, কাজে তাদেরকে হাই রিস্ক গ্রুপের মধ্যে রাখতে হবে এবং স্পেশাল কেয়ার নিতে হবে, এবং কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে তার যে বেসলাইন যেগুলো আছে সেগুলা অবশ্যই ক্লোজ মনিটরিং করতে হবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং ভ্যাকসিন প্রক্রিয়া চালু আছে। হৃদরোগীদের মধ্যে অনেকেরই মধ্যে একটি ভীতি কাজ করছে যে আমরা কি ভ্যাকসিন দিব কিনা, আমাদের ভ্যাকসিন দিলে কি এর কোনো ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের হৃদরোগের কারণে কি হবে কিনা। স্যার, এই প্রশ্ন হচ্ছে অনেকের মাঝেই আছে, আপনি এই বিষয়ে কি বলতে চান? আসলে আমরা তো প্রতিদিনই ফেস করি আমাদের প্রাইভেট চেম্বার হসপিটাল, আমার হার্টের পেশেন্ট, ইভেন মাঝে মাঝে টেলিফোনও জিজ্ঞেস করে, স্যার আমার তো এই কন্ডিশন আছে, আমার তো স্টেন্টিং করা আছে, আমার তো এমআই আছে, আমার তো হার্ট ফেলার আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? আমাদেরকে শুনবে, আমরা তো হ্যাঁ, আপনারা তো ভ্যাকসিন নেবেন, এবং আপনারা পারলে আগে আগে ভ্যাকসিন নেবেন, বিকজ বিকজ ভ্যাকসিন নেওয়ার পরে তাদের তো একটা ইমিউনিটি হলো, এবং দেখা গেছে যাদের ভ্যাকসিনেটেড, দোজ হু আর ভ্যাকসিনেটেড, তাদের যদি কোভিড ইনফেকশন হয়ও, সিভিয়ারিটি কিন্তু অত বেশি হয় না, তখন মাইল্ড ফর্মে হয়। কাজে আমি সবাইকে এই জন্য আমি এনকারেজ করি যে ভ্যাকসিন নেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। তাহলে এখন থেকে যাকেই হচ্ছে এই কোশ্চেনটা করা হবে যে আমরা তো হৃদরোগের হৃদযন্ত্রের আমাদের সমস্যা আছে বা আমরা হার্টের রোগী, আমরা তাদেরকে চোখ বন্ধ করে এই কথাটি বলে দিতে পারবো যে আপনার ভ্যাকসিন নিতে কোনো সমস্যা নেই, বরং এই ভ্যাকসিন নিলে আপনি আরো কোভিড-19 থেকে প্রতিরোধ ক্ষমতাটা আপনার বেড়ে যাবে। স্যার, এই পর্যায়ে আমরা তো এখন হার্ট দিবস উপলক্ষে হার্ট নিয়ে অনেক কিছুই শুনলাম। স্যার, এবার একটু আপনার কথা শুনতে চাই। স্যার, যদি আপনি আপনার কার্ডিওলজিস্ট হওয়ার গল্পটা আমাদেরকে বলেন, আপনার কি হচ্ছে প্রথম থেকেই এরকম স্বপ্ন ছিল যে কার্ডিওলজিস্ট হবেন, কিংবা স্যার আপনার জীবনের কোনো স্মরণীয় ঘটনা, আপনার ক্যারিয়ারের কোনো স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতেন? তো ধন্যবাদ। আসলে এটা খুব ভালো একটা বলেছে, যা আসলে কার্ডিওলজিস্ট হইতে বা হওয়ার পরে যে এরকম যে সবসময় অ্যালার্ট থাকতে হবে, এটা যদি আগে বুঝতে পারতাম তাহলে মনে হয় এই লাইনে আসতাম না। 1 নম্বর। 2 নম্বর হলো যে আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়ি, সামহাও কিভাবে যেন ওই যে হেমোডাইনামিক্সটা আমার একটু ভালো লাগতো। তারপরে যখন ক্লিনিক্যাল ক্লাসে গেলাম থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, তখন আমার ক্লাসে অন্যান্য যারা কলিগ, ওদের চেয়ে এই হার্ট সাউন্ড, তারপরে মারমার, এটা একটু আমার একটু ইন্টারেস্ট একটু বেশি হলো। তো গ্রাজুয়ালি আমি যখন ইন্টার্ন করি, তখন আমাদের এখানে, আমি রাজশাহী মেডিকেলের স্টুডেন্ট, আমি 89-এ আমি পাশ করেছি। তো ওই সময় আমার মনে পড়ে আমাদের শ্রদ্ধেয় আখতার হোসেন স্যার ছিলেন, উনি হলো তখন একটা ছোট্ট পরিসরে, উনি যদিও মেডিসিনের প্রফেসর ছিলেন, বাট কার্ডিওলজির প্রতি ওনার স্পেশাল একটা ইমপ্রেস ছিল। ওনার একটা ছোট কিছু মনিটর এবং ইয়ে নিয়ে একটা শিশু চালু করছে। তো আমি মনের অজান্তে মাঝে মাঝে ওখানে যেতাম, যে ইসিজি দেখতাম, মনিটর দেখতাম। তো গ্রাজুয়ালি আস্তে আস্তে এটা হয়ে গেছে স্পেশাল, বা অন্য এরকম কিছু নাই যে কারো মানে এইভাবে গ্রাজুয়ালি হয়ে গেল। আর এমবিবিএস পাস করার পরে তারপরে ঢাকাতে গেলাম ট্রেনিং করতে, তো আইপিজিএমএল এ, তারপরে প্রথমে কার্ডিওলজিতে ট্রেনিং করলাম, পরবর্তীতে এমডি কার্ডিওলজিতে অ্যাডমিশন দিলাম, হয়ে গেল। তো এইভাবে তো কার্ডিওলজি লাইনে চলে আসলাম। তবে কার্ডিওলজিস্ট হতে গেলে আসলে কি অনেক স্যাক্রিফাইস, অনেক অ্যাটেনশন, অনেক সোশ্যাল, দ্যাট ইজ দা সোসাইটির সব অ্যাক্টিভিটিসে কিন্তু নিজেকে পার্টিসিপেট করা যায় না।
কাজে নিজেকে একটু অ্যালার্ট থাকতে হয়, এটা একটা দিক। তো তোমরা হয়তো জানো আমার বড় মেয়ে রাজশাহী মেডিকেলে পড়ে 4th ইয়ার। তো যাই হোক, ও ওরা দেখে যে বাবা তো খালি হসপিটাল পেশেন্ট এগুলো নিয়ে বেশি থাকে, আমি একটু ওদের কম টাইম দিতে পারি। আর আমি তো রাজশাহী মেডিকেল কলেজে, আমাদের এখানে 56টা বেড, তো রুগী সবসময় দেখা গেল 120, 30, 40টা থাকে। আর রাজশাহীতে আমাদের আধুনিক চিকিৎসা ফ্যাসিলিটিস তো ভালোই আছে, স্পেশালি করোনারি কেয়ার ইউনিট আছে, তারপরে আমরা ইকোকার্ডিয়াম করি, আমাদের হলো ক্যাথ ল্যাব আছে 2টা, আমি এখানে অ্যানজিওগ্রাম করি, তারপরে টেম্পোরারি পেসমেকার, পার্মানেন্ট পেসমেকার করি, তারপরে মাইট্রাল স্টেনোস পেশেন্ট যাদের ভালভ শুরু থাকে, ওদের ভালভটা বড় করে দেয়, ভালভগুলো প্লাস্টিক বলা হয়, এগুলো করি। সো দ্যাট আমি লাস্ট প্রায় 15-16 ইয়ার্স যাবত রাজশাহী মেডিকেল কলেজে এই ইন্টারভেনশন কার্ডিওলজি মানে কার্ডিওলজির আধুনিক চিকিৎসা আমি মোটামুটি, খুব বেশি না হলেও মোটামুটি ঢাকাতে যারা যে যা যা করে আমি এখানে সেটা করার চেষ্টা করি। যদিও সরকারি হসপিটাল এখানে অনেক লিমিটেশন আছে, তারপরেও আমি চেষ্টা করি। তো ইন ফিউচার তোমরা যারা ইয়াং জেনারেশন আরো ভবিষ্যতে কার্ডিওলজিস্ট হবা, আমি ডিসকারেজ করি না। কার্ডিওলজি একটা এমন চিকিৎসা যে সাপোজ নিউরোলজিস্টরা কি করে যে অনেক কষ্ট করে ডায়াগনোস করলো কিন্তু চিকিৎসা নাই, কিন্তু এখানে একটা জিনিস কি, সাপোজ একটা পেশেন্ট ধরো এসভিটি বা ভিটি নিয়ে আসলো, বা ভিএ মনে হয় যে মারা যাচ্ছে, বাট একটা ডিসিশন এটা ম্যাজিকের মতো কাজ করে, তারপর দেখা গেল ভালো হয়ে গেল, এই যে মনটা তখন অনেক ভালো হয়ে যায়। এইটাই হলো সবচেয়ে বড় পাওয়া, যেখানে আহ, একটা লাইফ সেভিং একটা ব্যাপার থাকে, এবং আমার অ্যাটেনশন, আমার হলো এক্সপিরিয়েন্স, আমার হলো ডিভোশন, এগুলা একটা লাইফের সাথে, লাইফকে আমরা লাইফ তো আলটিমেটলি আল্লাহ পাকের একটা ইয়ে যে কাকে কি ভালো রাখবে, তবে আমার একটা সুযোগ থাকে এখানে তাকে অ্যাসিস্ট করার বা হেল্প করার। তো ধন্যবাদ তোমাদের সবার, ভালো লাগলো তোমাদের এত আগ্রহ সাবজেক্টের প্রতি, বা স্যার। এই যে ওয়ার্ল্ড হার্ট ডে প্রতি একটা আগ্রহ, এটা খুব ভালো লাগলো। হ্যাঁ জি স্যার, স্যার আপনার কথাগুলো শুনে মানে খুবই ইন্সপায়ারিং লাগছে, কারণ স্যার আমি স্যার ছোটবেলা থেকে আসলে এই যে মেডিকেল সেক্টরে আসার মানে একমাত্র মানে টার্গেট ছিল এরকম যে আমি হচ্ছে কার্ডিও সার্জন হব। তো স্যার আপনার কথাগুলো খুবই ভালো লাগতেছে যে মানে আপনি কিভাবে পাড়ি দিলেন পথটা। তো স্যার এখন এই যে স্যার আপনি আধুনিক চিকিৎসা ব্যবস্থার কথাটা বলতেছিলেন, তো স্যার আমাদের মানে বাংলাদেশ আর যদি আমরা বিদেশে মানে চিন্তা করি যে মানে বাইরের দেশের সাথে বাংলাদেশের যদি চিকিৎসা ব্যবস্থাটা একটু তুলনা করি, তাহলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে আমাদের দেশে মানে কতটুকু প্রোগ্রেস আসছে? তো ইসমত দোয়া, তুমি তো খুব ভালো, হাই আর বিশ্বাস, তুমি মানে কি বলো হার্ট সার্জন হও, বাংলাদেশে অনেক হার্ট সার্জন ডিমান্ড আছে, বিকজ ঢাকার বাইরে তো হার্ট সার্জন কোথাও এরকম নাই, এবং হার্ট সার্জন অনেক ডিমান্ড বাংলাদেশে। তুমি মানে কি বলবো অনেক মানে কি বলবো অনেক মানুষের উপকারও করতে পারবা, প্লাস ধরো যে দামি গাড়ি বাড়িও তুমি দামি গাড়িরও না মালিক স্যার, হতে পারবা। গাড়ি বাড়ি লাগবে না স্যার, মানুষের দোয়া হইলে চলবে স্যার, ইনশাল্লাহ। আচ্ছা যাই হোক, একটা পর্যায়ে এটা লাগে। এনিওয়ে, তো আসলে কি আমাদের দেশে আধুনিক চিকিৎসা বলতে, আসলে আমরা যদি হার্টের চিকিৎসা ধরি, আমরা কিন্তু দেখো কয়েক বছর আগেও মানুষের একটা প্রবণতা ছিল যে পাশের দেশে যাওয়া, ইন্ডিয়াতে যাওয়ার। তো সেই প্রবণতা, আমি তো রাজশাহী মেডিকেল আছি, রাজশাহী থেকে এদিকের লোকজন আগে বাইপাস সার্জারি করার জন্য বা হার্টের চিকিৎসার জন্য কিন্তু ইন্ডিয়া যাওয়ার প্রবণতা ছিল, আগের চেয়ে কিন্তু অনেক কমছে, বিকজ এখন তো টেকনোলজির যুগ, মানুষ তো মানে বিভিন্ন মিডিয়াতে বা ইয়েতে দেখে যে আসলে আহ, সব জায়গায় কিছু কিছু টেকনোলজি বেসড ইনভেস্টিগেশন হয়, চিকিৎসা হয়, কাজে প্রায় সেম সেম। আর একটা জিনিস যে আমাদের দেশে অ্যাটলিস্ট অন্য সাবজেক্টের চেয়ে কার্ডিয়াক চিকিৎসা কিন্তু ডেভেলপমেন্টটা ট্রিমেন্ডাস, স্পেশালি যেমন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এখান থেকে তো অনেক কার্ডিওলজিস্ট তৈরি হয়, তারপর বিএসএমইউ থেকে কার্ডিওলজিস্ট তৈরি হয়, তারপরে তোমার হলো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল আছে, এখানে কোর্স আছে, স্পেশালি ইউনাইটেড হসপিটাল, তারপরে স্কয়ার হসপিটাল, এভারকেয়ার হসপিটাল। মানুষের কিন্তু কিছু অল্টারনেট আছে, এবং কিছু লোক যারা আছে যে ভালো চিকিৎসা নিতেও চায়, প্লাস কিছু খরচও করতে চায় প্রাইভেট হসপিটাল। আর সরকারি হসপিটাল আসে কি লিমিটেশন তো অনেক আছে, কাজেই চিকিৎসা যেমন স্পেশালি যেমন কার্ডিয়াক চিকিৎসার একটু আপডেট অন্যান্য কান্ট্রি আর আমাদের কান্ট্রি কিছুটা একটু পার্থক্য থাকবে, বাট আমরা মডার্ন ট্রিটমেন্টে কিন্তু অনেকখানি আমরা সার্ভিস দিতে পারি আর কি, স্কোপ আছে দেওয়ার, এবং আমরা দিয়েও থাকি। ধন্যবাদ স্যার। ইসমত, তো একটা জিনিস বলি, তুমি তো চিরাং মেডিকেলে তাই না? জি স্যার। হ্যাঁ, চিটাগাং মেডিকেল বাংলাদেশে কিন্তু ঢাকার বাইরে কোথাও কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট নাই, শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে, এবং জি স্যার। ওখানে কার্ডিয়াক সার্জনের নাম জানো?
আহ, না স্যার, এখনো ওইভাবে জানি না আর কি স্যার, আমাদের হ্যাঁ, তো ওয়ার্ড শুরু হয় না এই শুনো জন্য। শোনো, ডাক্তার সুমন নাজমুল হোসেন আছে, হ্যাঁ, ও কিন্তু খুব বড় মাপের সার্জন। ও কিন্তু কিছু কিছু অপারেশন ওখানে করে, ও অপারেশন করে। কাজেই ওর সাথে যোগাযোগ করতে হবে, যেহেতু তুমি একজন সার্জন হতে চাও, কার্ডিয়াক সার্জন। হি ইজ ভেরি মাইডিয়ার লোক এবং খুব ভালো। জি স্যার, ইনশাল্লাহ দোয়া করবেন স্যার। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন স্যার, এটা হচ্ছে যে যদি একজন লাইক আমার মতো যে কেউ যদি কার্ডিওলজিস্ট বা মানে কার্ডিও সার্জন হতে চায়, সেক্ষেত্রে তার মানে কিভাবে আগাতে হবে মানে মেডিকেল লাইফ থেকে, যদি স্যার আপনি একটু ওয়েটা বলে দেন। ওইটাও বলে দিলে, নাম্বার ওয়ান হলো যে তোমার আগ্রহ থাকতে হবে। এবং তুমি কোন ইয়ারে পড়ো এখন? স্যার আমি এখন নিউ থার্ড ইয়ার। নির্ধারণে গুড, গুড। তো আসলে কি পড়াশোনা তো আমাদের একটু ওই যেমন জেনারেল সার্জন যদি হতে চাও, প্রথমে জেনারেল সার্জারি রিলেটেড তো নলেজ থাকতে হবে। স্পেশালি এখনকার জন্য যেটা আছে যে মেডিসিন, দ্যার ইজ আ অ্যানাটমি, ফিজিওলজি, আর হলো প্যাথোলজি। আলটিমেটলি আমি মনে করি যে যাদের প্যাথোফিজিওলজি জ্ঞান আছে, ফিজিওলজি অ্যানাটমি যাদের জ্ঞান আছে, ওর সাথে প্যাথোলজি, কাজে প্যাথোফিজিওলজি এই ইয়েটা যাদের ভালো কনসেপশন থাকবে, তারা কিন্তু যে যে কোনো লাইনে, যাদের সার্জন হোক, মেডিসিন স্পেশাল হোক, গাইনোকোলজি হোক, বা অন্য স্পেশাল হোক, এটা সব জায়গায় লাগে বেসিক সাবজেক্ট গুলো। কাজে তোমরা এখন বেসিক সাবজেক্ট আছে ভালো করে পড়ো। সার্জারি যখন হবে তারপরে ইন্টারনেট পরে দেন তোমরা ওই হায়ার স্টাডির জন্য আলটিমেটলি কি হবে যে তখন ওই যে যেখানে যাও ফিজিওলজি, তারপরে হলো অ্যানাটমি, ফার্মাকোলজি, আর এই প্যাথোলজি, স্পেশালি এই ইমিউনোলজি, মাইক্রোবায়োলজি এবং জেনারেল প্যাথোলজি, এই টার্ম এইগুলা একটু কনসেপশনটা ভালো থাকতে হবে, তাহলে দেখবা যে এই বেসিক গুলা সব জায়গাতে লাগে। এবং পরবর্তীতে চান্স পাওয়া, পরীক্ষা পাশ করা, তারপরে কনসেপশন ক্লিয়ার থাকা, এটা। আর আরেকটা জিনিস যে ডিভোশন এর তো থাকতেই হবে, হ্যাঁ। ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আমরা আমাদের কমেন্ট সেকশন থেকে কিছু প্রশ্ন নিয়ে নিব। আমাদের কমেন্ট সেকশনে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে, আমরা সেগুলোর উত্তর আপনার কাছ থেকে শুনতে চাই। আমাদের প্রথম কোশ্চেনটি করেছে, আমার কাছে যে কোশ্চেনটি এসেছে সেটা হচ্ছে সারার আহমেদ ভাইয়ার। ভাইয়া বলেছে, স্যার আমরা জানি যে একই রোগীর ডায়াবেটিস মেলাইটাস এবং হাইপারটেনশন একসাথে নিয়ন্ত্রণ করা খুবই কষ্টকর এবং রিস্কি। ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথমে কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার? এরকম একাধিক ক্রনিক ডিজিজ যদি কোএক্সিস্ট করে, কি কি বিষয় লক্ষ্য করবেন একজন ক্লিনিশিয়ান হিসেবে? আমরা যদি আমরা প্রাইভেট চেম্বারে বা হসপিটালে পাই, যাদের বয়স একটু বেশি, স্পেশালি 40+ বা 50+, দেখা গেছে যে হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি ডিজিজও আছে, আবার পাশাপাশি অ্যাজমাও আছে, আছে। আবার অনেক সময় কারো কারো ডায়াবেটিস যাদের থাকে, অনেক সময় দেখা যায় যে হাইপোথাইরয়েডিজমও থাকে। কাজেই এই কয়টা জিনিস, স্পেশালি যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস এবং করোনারি ডিজিজ, তাহলে কয়েকটা জিনিসে আমাদের খেয়াল রাখতে হবে। এটা একটা কোমরবিড কন্ডিশন বলা হয়, এরকম আমরা ফ্রিকোয়েন্টলি পেয়ে থাকি। এবং এটা যে বলছে যে ম্যানেজ করা ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট না, এটা ম্যানেজ করা তো কঠিন না, পেশেন্টকে নিয়ম কানুন মানলে। আর দেখতে হবে যে হাইপারটেনশন যাদের আছে, স্পেশালি যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমাদের কোন কোন ড্রাগ চয়েস করতে হবে। নাম্বার ওয়ান চয়েস ড্রাগ হলো এসি ইনহিবিটর এবং অথবা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। কিভাবে? এটা হলো কি ডায়াবেটিস জন্য হেল্পফুল হবে, দ্যার ইজ রেনাল প্রোটেকশন। রেনাল যে প্রোটিন ইউরিয়া হয়, সেটা কিন্তু ইন্টারগ্লোমার প্রেসার কমায় দেয়, তারপরে প্রোটিন ইউরিয়া কমায়, সো দ্যাট আমরা একই ড্রাগ দিয়ে আমরা দুটো উপকার পাবো, প্রেসারও কমাবো, আবার ডায়াবেটিস জন্য যে ইয়ে হবে কি যে কমপ্লেক্সন হবে, অ্যালবিনু মাইক্রো অ্যালবুমিনুরিয়া যেটা হয়, সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। একটা ইংরেজিতে একটা কথা আছে যে কি কিলিং অফ এ কিলিং অফ টু বার্ডস বাই এ সিঙ্গেল স্টোন, বুঝছো? এক ঢিলে দুই পাখি মারা। তো এরকম একটা এক ড্রাগ দিয়ে দুটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এক নম্বর। আর ডায়াবেটিসের জন্য তো ডায়াবেটিসের ড্রাগ দিতে হবে, স্পেশালি যদি টাইপ 2 ডায়াবেটিস হয়, তাহলে আমরা ওরালটা দিব, স্পেশালি যেটা সেন্সিটাইজার দেওয়া হয়, দ্যাট ইজ মেটফর্মিন গ্রুপের ড্রাগ দেওয়া হয়। তারপরে আদার গ্লিপিজাইড গ্রুপের ড্রাগ দেওয়া হয়। আর যদি টাইপ 1 ডায়াবেটিস হয়, তাহলে অ্যাকর্ডিংলি আমাদের ইনসুলিন দিতে হবে। আর পাশাপাশি আমাদের হাইপারটেনশনের জন্য যে নাম্বার ওয়ান ড্রাগ হলো
যে এসি ইনহিবিটর বা রিসেপ্টর ব্লকার। তারপরে আমরা ইউজ করি হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, স্পেশালি অ্যামলোডিপিন। আর ভ্যাসোডাইলেটরস আমরা ইউজ করতে পারি, স্পেশালি আলফা প্রেস। আর একটা যে ডায়াবেটিক্স, যেটা ইন্ডোপামাইড গ্রুপের ডায়াবেটিক্স গুলো আমরা ইউজ করি। তবে বিটা ব্লকার আগেকার দিনে বলা হয়তো হাইপারটেনশনে যে গাইডলাইনে বিটা ব্লকার ফার্স্ট লাইন ড্রাগ ছিল, বাট বিটা ব্লকার এখন তো ফার্স্ট লাইন নাই, ওটা এখন একটু পরের দিকে। সাধারণত এটা ইউজ আমরা একটু কমই করা হয় বা কম করতে বলা হয়। আর যাদের অ্যাজমা আছে, সাপোজ হাইপারটেনশন আছে, কারো অ্যাজমাও আছে, কাজে বিটা ব্লকার তো সাধারণত আমরা একটু দিব না। আর এখানে এসি ইনহিবিটর দিলে অনেক সময় কাফ হতে পারে, সো দ্যাট তাকে আমরা দিব কি অ্যামলোডিপিন গ্রুপ অফ ড্রাগ দিব। তাহলে হবে কি যে প্রেশারও কন্ট্রোল হবে, অ্যাজমার জন্য সুইটেবল হবে। আর যদি দেখা যায় প্রেশারটা বেশি আছে, সেকেন্ড ড্রাগ লাগবে, সেক্ষেত্রে আমরা যে ড্রাগে কাফ কম হবে সেটা আমরা দিতে পারবো। আর পাশাপাশি ব্রঙ্কোডাইলেটর তো আমাদের দিতে হবে। আর ডায়াবেটিসের জন্য যেটা বললাম যে ডায়াবেটিসের ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আমাদের দিতে হবে। আর ইসকেমিক হার্ট ডিজিজ সাপোজ আছে, সাথে হাইপারটেনশনও আছে, সাথে হার্ট ফেলিয়ার আছে, আবার ডায়াবেটিসও আছে, এরকম কন্ডিশন আমরা পাই। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি যে হার্ট ফেলিয়ার পেশেন্ট যেহেতু হার্টের পাম্পিং ভাষা কম আছে, কাজে নেগেটিভ আইনোট্রপিক ড্রাগ যেগুলো আছে সেগুলো কশাসলি ইউজ করতে হবে। আমরা সাধারণত অ্যামলোডিপিন, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা আমরা এখানে ইউজ করি না। আর বিটা ব্লকার আমরা কার্বিডোলল, যেটা বিটা ব্লকার আলফা ব্লকার, সেটা ইউজ করা হয়। তাহলে কার্বিডোলল করবে কি যে বিটা ব্লকার ইসকেমিক হার্ট ডিজিজে হেল্পফুল হবে, হাইপারটেনশন হেল্পফুল হবে, আবার হার্ট ফেলিয়ারে হেল্পফুল হবে। কাজে একই ড্রাগ তিন জায়গায় হবে। পাশাপাশি এসি ইনহিবিটর আমরা দিই বা রিসেপ্টর ব্লকার দিই, তাহলে কি হবে যে প্রেশারটা একটু কম হবে। এখানে প্রিলোড এবং আফটার হার্ট ফেলিয়ারে তোমরা জানো যে প্রিলোড এবং আফটার লোড দুটোই আমাদের মডিফিকেশন করতে হয়, এবং কাজে এখানে এটা কাজ করে, কাজেই সম্ভব এটা। এবং এখন যে দেখতে হবে যে এটা মাইল্ড ফর্ম না মডারেট না সিভিয়ার ফর্ম। যদি মডারেট বা সিভিয়ার ফর্মে হার্ট ফেলিয়ার হয়, তাহলে হার্ট ফেলিয়ার চিকিৎসার নতুন গাইডলাইন আসছে, সেই গাইডলাইন অনুযায়ী আমরা কি কি ইউজ করি সেটা আমরা যদি পরবর্তী একদিন সময় পাই আমরা আরো ডিটেলস আলাপ করব। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেক ভাই কোশ্চেন করছেন যে যদি একটা পেশেন্টের এমআই উইথ হেমোরেজিক স্ট্রোক হয়, তো সেক্ষেত্রে কি স্যার অ্যাসপিরিন প্লাস ক্লপিডেগ্রল দেওয়া যাবে কিনা? আর সেক্ষেত্রে কি এনক্সাপেরিন মেডিসিনটা দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা আমরা শোনো, আমরা যখন একটা পেশেন্টকে আমরা সাথে সাথে পাই, এই জন্য হিস্ট্রি থেকে ভেরি ইম্পর্টেন্ট। স্পেশালি যদি কারো স্ট্রোক থাকে, যে ইসকেমিক স্ট্রোক যদি হয়, তাহলে আমরা ইউজ করতে পারবো তোমার ইনক্সোপাইন, ক্লোপিডোগ্রাল ইকোস্পিন আমরা ইউজ করতে পারবো, ইনক্সোপাইনও ইউজ করতে পারবো। বাট যদি হেমোরেজিক স্ট্রোক হয়, তা আমরা অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল, তারপরে ইনক্সোপাইন এগুলো অ্যাভয়েড করবো, বিকজ এটা করে কি আরো ব্লিডিং টেন্ডেন্সি বাড়ায় দেবে। তাহলে স্ট্রোকের সাইজ যদি ছোট থাকে, ওটা আরো বড় করে দেবে, সো দ্যাট আমরা এটা ইউজ করবো না। এক নম্বর। দুই নম্বর, যে অ্যাকুট এমআই পেশেন্ট হলে যে আমরা থ্রম্বোলাইটিস ড্রাগ দিই, স্পেশালি স্ট্রেপ্টোকাইনেস বা টেনেক্টিপ্লেস, কাজে তার আগে আমরা হিস্ট্রি নিই যে কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। কন্ট্রাইন্ডিকেশন বলতে আমরা ওই যে সিভিয়ার আনকন্ট্রোল হাইপারটেনশন যদি হয়, তারপরে যদি প্রিভিয়াস একটা উইদিন অল্প দিনের মধ্যে যদি স্ট্রোকের হিস্ট্রি থাকে, স্পেশালি হেমোরেজিক স্ট্রোক, তাহলে আমরা দিই না। যদি ধরো অ্যাক্টিভ ব্লিডিং থাকে, ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, তাহলে আমরা দিই না। কাজে কিছু কিছু কন্ডিশন আছে যেগুলা কন্ট্রাইন্ডিকেশন টু গিভ হেপারিন এবং থ্রম্বোলাইটিস ড্রাগস। ধন্যবাদ স্যার। স্যার আরেকজন প্রশ্ন করেছেন, আব্দুল্লাহ খান ভাইয়া প্রশ্ন করেছেন, স্যার গ্রামে বা মফস্বল এলাকায় অনেক সময় বিভিন্ন বয়সের মানুষের, বিশেষত 40 ঊর্ধ্ব মানুষের হঠাৎ বুক ব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার অনেক কেস দেখা যায়, এবং তাদের পূর্ববর্তী কোনো হার্ট ডিজিজের ইনভেস্টিগেশন করা হয় নাই। এরকম সিচুয়েশনে, আননোন সিচুয়েশন গুলোতে তাদের করণীয় কি হবে? আসলে এরকম তো প্রায় আমরা পাই, সবারই এরকম, যে আগে থেকে আমাদের দেশের পিপলরা তো আসলে উন্নত বিশ্বের মতো না। উন্নত বিশ্বে কি হয় যে প্রতিটা পিপলের কিন্তু ইন্স্যুরেন্স থাকে,
তাদের একটা হেলথ চেকআপের সেন্টার থাকে, একটা রেগুলার, যাদের বয়স 40+, রেগুলার ইন্টারভালে ইসিজি, তারপরে ব্লাড সুগার, কিডনি ফাংশন, লিপিড প্রোফাইল, এজ হোল একটা চেক আপ করা হয়। হ্যাঁ, কিন্তু আমাদের শুধু তা হয় না, পিপুলরা যখন ভালোই তো আসি, ভালোই তো আসি মানে কি, কখনো যাবে না, যখন সমস্যা হবে তখন যাবে। তো এখন কারো এরকম বুকে ব্যথা চাপ হলে তাহলে কি হবে, নিয়ারেস্ট যে সেন্টার আছে ডক্টরের কাছে যাবে, হেলথ সেন্টার হোক বা প্রাইভেট ডক্টরের কাছে গেলে ডক্টর উচিত হবে তাকে একটা হিস্ট্রি নেওয়া প্রপারলি, এবং এটা কি চেস্ট পেনটা কি ইসকেমিক কারণে কিনা কাজে ইভালুয়েট করতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ইসিজি করতে হবে। যদি দেখা যায় না হ্যাঁ এটা তার হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, পাশে বুকে ব্যথা চাপ আছে, কাজে তাকে আরো একটু ভালো করে ফলো আপ লাগবে। স্পেশালি আমরা তখন তার একটা লিপিড প্রোফাইল, ব্লাড সুগার, কিডনি ফাংশন দেখতে হবে, একটা ইকোকার্ডিওগ্রাম করতে হবে। ইকোকার্ডিওগ্রাম করলে আমরা কি দেখবো, হার্টের যে পাম্পিং ফাংশন, নর্মাল আমরা কি জানি পাম্পিং ফাংশন দেখা হয় বাই ডুইং বা ইজেকশন ফ্র্যাকশন থেকে। হ্যাঁ, নর্মালি তোমরা জানো যে ইজেকশন ফ্র্যাকশন যে 55 থেকে 60, 70-75% নর্মাল। ইজেকশন ফ্র্যাকশন বলতে আমরা বুঝি যে ফ্র্যাকশন অফ ইন্ডাস্ট্রি ভলিউম ইজেক্টেড পার বিট, তাহলে ইন্ডাস্ট্রি ভলিউমে কত পার্সেন্ট ইজেক্ট করতেছে পার বিটে, এটাই ইম্পর্টেন্ট, এবং এটা সাধারণত ইকোকার্ডিওগ্রামে আমরা মেজার করি, এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর ইকোকার্ডিওগ্রাম করে আমরা পাম্পিং ফাংশন কেমন আছে, ভালভের মরফোলজি গুলা দেখতে পারি, তারপরে আরো কিছু যে যেগুলা যেগুলা জিনিস আছে, যেমন সেপ্টাম দেখা হয়, তারপরে পেরিকার্ড ইফিউশন আছে দেখা হয়, এগুলা অনেক ইনফরমেশন পাওয়া যায়, কাজে তার একটা চেক আপ লাগবে। আর আমরা যদি এমন হয় সাথে সাথে আমরা কি করব, যে যখন দেখবো যে ইসকেমিয়ার কারণ হচ্ছে তখন একটা অ্যান্টিইসকেমিক ড্রাগ দিব। অ্যান্টিইসকেমিক ড্রাগ বলতে আমরা যে ইকোস্পিন প্রপিওকেল দিব, তারকে একটা বিটা ব্লকার দিব, মেটোপ্রোল বা নেভি বিসোপ্রোল দিব, তারপরে নাইট্রেট ট্যাবলেট দিব, স্ট্যাটিন দিব, অ্যাট্রোভাস্টাটিন অথবা রোসুভাস্টাটিন দিব, এবং তারপরে কি করব, ওদেরকে আমরা আদৌ ইভালুয়েট করার জন্য নিয়ারেস্ট যারা কার্ডিওলজিস্ট বা স্পেশালিস্ট ডক্টরের কাছে আমাদের বেটার হবে রেফার করা। হ্যাঁ মাহিম। ধন্যবাদ স্যার। স্যার আমাদের আরেকটি কোশ্চেন ছিল। আমাদের তাসকিয়া তাহফিম আপু কোশ্চেনটি করেছেন, স্যার বয়সের সাথে হার্টের রোগগুলোর কতটুকু সম্পর্ক আছে? বয়সের সাথে তার সম্পর্কটা আছে। এখন একটা আমি যে বললাম যে জন্মগত ওটাকে তো বয়স জন্মগত হৃদরোগ, এটা তো বয়সের সাথে সম্পর্ক নেই, বাট অ্যাকোয়ার্ড যেগুলো রোগ আছে অনেক সময়, যেমন হাইপার টেনশন, এটাও তো হার্টের রোগ। তো হাইপার টেনশন তো অনেক সময় আমরা তো কোনো কারণই পাই না, দেখা গেলো এটা মাল্টিফ্যাক্টরিয়াল, অনেক সময় কজ ইজ নট নোন, এটা অনেক সময় জেনেটিক কারণ হতে পারে, ফ্যামিলির হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, মিক্সড আর কি। তা হাইপার টেনশন হলে সাধারণত আমরা পাই কি 35+, অনেক সময় 30 ইয়ার্স হইতে পারে। আর করোনারি আর্টারি ডিজিজ ধরো যে 35 বা 40 ইয়ার্স এর বেশি হলে সাধারণত অ্যাথেরোস্ক্লেরোটিক হার্ট ডিজিজ গুলো আমরা পাই। তারপরে হার্ট ফেলার পেশেন্ট, হার্ট ফেলার ধরো যে কারো যদি মায়োকার্ডিস হয়, জাবরিস ভাইরাল মায়োকার্ডিস তো অনেক কারণে হইতে পারে, এই কোভিড সিচুয়েশনে কোভিড ভাইরাস দিয়ে কারো অনেকের হয়। তো মায়োকার্ডিস হয়ে গেলে তো ইউজুয়ালি অনেক ভালো হয়, কিছু কিছু মায়োকার্ডিস দেখা যায় হার্ট মাসেলটা দুর্বল থাকে, কাজে মায়োকার্ডিস থেকে, ভাইরাল মায়োকার্ডিস থেকে আলটিমেটলি হার্ট ফেলার ডেভেলপ করে। তারপরে যাদের করোনারি ডিজিজ থেকে হার্ট ফেলার ডেভেলপ করে অ্যাডভান্স, স্পেশালি 40+ এজে হয়, এমআই হয়ে গেছে, চিকিৎসা ঠিক মতো হয় নাই বা এক্সটেন্সিভ এন্ট্রি এমআই হয়েছে, অনেকখানি মাসেল ড্যামেজ হয়েছে, ওদের হার্ট ফেলার হয়। কাজে বয়সের সাথে সাথে একটু রিস্ক বেড়েই যায়। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের কমেন্ট সেকশনে আসলে অনেক কথাই আসছে। আমাদের অনেকেই বলছে স্যার আপনার সাথে আমরা আরো অনেক সেশন করতে চাই, কিন্তু আসলে আজকে আমরা আর বেশি দূর হয়তো যেতে পারবো না। স্যার আমাদের একটি কোয়েশ্চেন আছে, যে মেয়েদের জন্য এই ফিল্ডটা, কার্ডিওলজি ফিল্ডটা আমাদের দেশে কিরকম? ট্রেন্ড আমাদের দেশে তো ট্রেন্ড ভালোই আছে। আমাদের দেশে তো আমরা তো রাজশাহী মেডিকেল কলেজে মেয়েদের হার্ট অ্যাটাক বা হার্টের যে কোনো ডিজিজ আমরা তো পাই, তবে আহ, ছেলেদের বেশি হয়, স্পেশালি করোনারি ডিজিজ। কি জন্য ছেলেদের বেশি হয়, যে একটা কথা আছে যে হার্ট অ্যাটাক তো ছেলেদের বেশি হয়, মেয়েদের কম হয় কেন, যে আসলে বিয়ের পরে তো মেয়েরা হার্ট তো ছেলেকে দিয়েই দেয়, এই জন্য ওদের হার্টের অ্যাটাক কম হয়। বেসিক্যালি আসলে এটা একটা জোকস। তো আসলে এখানে তো ইস্ট্রোজেন যে হরমোন আছে না, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এটা কিছুটা হলেও এই যে অ্যাথেরোস্ক্লেরোসিস কে প্রিভেন্ট করে,
বাট অ্যান্টি অ্যাথ্রোজেনিক ইফেক্ট আছে, সো দ্যাট মেয়েদের একটু কম হয়। বাট আফটার মেনোপজ যে রেশিও ইজ সেম, যে মেল ফিমেল রেশিও সেম। বিফোর মেনোপজ মেয়েদের, দ্যাট ইজ বিফোর মেনোপজ মেয়েদের কম হয়। তো এখন কথা হলো যে আমরা যারা সচেতন, যে যারা আছে, অনেক সময় কি বুকে ব্যথা চাপ হলো চলে আসে। তো আমাদের সেই পিপলরা অনেকে দেখা গেল যখন দেখবে যে আর পারছি না, একটু কমপ্লিকেশন হয়ে গেল, তারপরে দেখা গেল যে ইসকেমিক হার্ট ডিজিজ বা এমআই হয়ে গেল, তাও অনেক সময় মনে করে যে গ্যাসের ব্যথা, মনে করে গ্যাসের ট্যাবলেট খায়। পরবর্তী যখন মানে সিভিয়ার ফর্ম হয় বা হার্ট ফেলার হয়, তখন আমাদের কাছে আসে। সো দ্যাট এই জন্য যদি আমরা সচেতন করতে পারি যে বুকে ব্যথা চাপ, প্রতিটা বুকে ব্যথা চাপ একটা নির্দিষ্ট বয়সে অ্যাভয়েড করা ঠিক না, স্পেশালি ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সে অনুযায়ী পরামর্শ মেনে চলতে হবে। জি স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখন স্যার আমাদের কমেন্ট সেকশন থেকে আমরা কোশ্চেন গুলা দেখলাম স্যার। এখন এই পর্যায়ে স্যার আমাদের একটা স্পেশাল রাউন্ড, সেটা হচ্ছে স্যার রিপিট ফায়ার রাউন্ড। স্যার সেটা পরিচালনা করবেন আমাদের মাহিন আপু। আপুকে আমি অনুরোধ করছি রাউন্ডটা শুরু করার জন্য। ধন্যবাদ স্যার। এই পর্যায়ে এই রাউন্ডে আমি আপনাকে অনুরোধ করছি যে আমি আপনাকে কিছু কোশ্চেন করব। আপনি মোটামুটি 1 মিনিটের ভেতর আপনার মাথায় হঠাৎ করে যে অ্যান্সারটা আসে সেটা আমাদের সাথে একটু শেয়ার করবেন স্যার। বলো। জি স্যার। স্যার আপনি কখনো সাপ্লি খেয়েছেন কিনা? না, এখনো সাপ্লি এমবিবিএস লেভেলে খাইনি, তবে পোস্ট গ্রাজুয়েট লেভেলে মানে দুই একবার লাগছে আর কি, এক্সট্রা টাইম লাগছে, বাট নট ইন আন্ডার গ্রাজুয়েট। জি স্যার। স্যার কার্ডিওলজিস্ট না হলে কি হতেন? কার্ডিওলজিস্ট না হলে আমি মেডিসিন স্পেশালিস্ট হইতাম। ঠিক। আর স্যার যদি ডাক্তার না হতেন তাহলে কি হতেন? ডাক্তার না হলে কি হতেন, আসলে এটা তো এইভাবে বলতে পারছি না, তবে একটা কিছু তো হইতাম। এখন সেটা জেনারেল লাইনে হইতে পারতো, স্পেশালি ইউনিভার্সিটি পড়তাম, হয়তো সায়েন্সের কোন একটা সাবজেক্টে, কেমিস্ট্রি অথবা বায়োলজি লাইক দিস। স্যার আপনার প্রিয় মানুষকে? আমার প্রিয় মানুষ অ্যাজ আই, এখন যদি ধর্মীয় ভাবে বলি, আমি যেহেতু মুসলিম, আমি প্রিয় মানুষ, আমি আমার তার জীবনী ফলো করি, তার সবকিছু করবে। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সবসময় আইডিয়াল এবং সবচেয়ে ইয়ে মনে করি। এরপরে আমি আমার আলহামদুলিল্লাহ। যে আমার দাদা এবং আমার বাবা, এই দুজনকে আমি খুব প্রিয় হিসেবে মানি। কিভাবে? যে বেসিক্যালি আমার দাদা ছিলেন স্কুল টিচার, উনি গ্রামে থাকতো, উনি কিন্তু হার্ড ওয়ার্ক করতো এবং উনি খুব মানে কি বলবো, সাধারণ মানুষের অনেক উপকার করার চেষ্টা করতো। আর আমার বাবা, উনি উনিও কিন্তু ডক্টর ছিলেন, রাজশাহী মেডিকেল থেকে পাশ করা, এবং উনিও দেখলাম বেশ হার্ডওয়ার্ক করতে এবং পিপলের জন্য অনেক করেছে। এবং আমি আমার বেসিক্যালি বাবার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি যে ডাক্তার পাওয়ার জন্য। আর আরেকটা জিনিস বলে নি, আমার মেয়েও রাজশাহী মেডিকেল স্টুডেন্ট, সো দ্যাট আমরা থার্ড জেনারেশন রাজশাহী মেডিকেল কলেজের মানে আমার বাবাও ছিলেন, আমি এখানে পাশ করে এবং এখানে ছাত্রছাত্রী পড়াচ্ছি, আমার মেয়ে এখানে পড়ছে, সো দ্যাট আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি। জি স্যার। স্যার প্রত্যেক মানুষেরই তো এক একটি স্বপ্ন থাকে। স্যার আগামী 5 কিংবা 10 বছরে আপনার এরকম কোনো স্বপ্ন আছে কিনা, বা আপনি আপনাকে কোন জায়গায় দেখতে চান? আসলে খুব ভালো বলছো, আমরা একটা স্বপ্ন দেখছি, আমরা বেশ কিছু ডক্টর মিলে রাজশাহীতে আমরা একটা হসপিটাল করতেছি। তো আমার ইচ্ছা যে এই হসপিটালে কার্ডিওলজি আধুনিক চিকিৎসা আমরা সাধারণ মানুষের কাছে দিতে পারবো। স্পেশালি ঢাকাতে যেমন কিছু কর্পোরেট হসপিটাল আছে, স্পেশালি সবাই তো যেতে পারে না ঢাকা, এখানে আমাদের কার্ডিওলজিতে ধরো সিসিউ থাকবে, পোস্ট সিসিউ থাকবে, তারপরে করোনা অ্যাঞ্জিওগ্রাম করার ফ্যাসিলিটিস থাকবে। কাজে এটা এটা আমার একটা স্বপ্ন যে স্পেশালি, আমার স্বপ্ন এখন লিমিটেড হয়ে গেছে, স্পেশালি রাজশাহী বেসড, অনেক বছর রাজশাহী আছি তো, আর আমার বাড়ি নওগাঁ মান্দা থানা কাছাকাছি, সো দ্যাট আমার লিমিটেড হয়ে গেছে রাজশাহী, এবং এই এলাকার সাধারণ মানুষের কিছু উপকার করতে পারলে, বা অলরেডি করছি, আরো একটু বেটার কিছু করার জন্য আমি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমাদের শেষ প্রশ্ন, স্যার আপনার হবি কি? আমার হবি তো ছিল খেলাধুলা কিছু করা স্পেশালি, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে, যদি জানতাম যে বিকাল বেলা সন্ধ্যার পরেও এভাবে চেম্বারে চার দেওয়ালের মাঝখানে বসে থাকতে হবে, তাহলে হয়তো বা আমি স্পেশালি ডাক্তার হয়তো হইতাম না। কিন্তু এটা হলো একটা প্রফেশনাল, এখন হয়ে গেছে কি, হবি এখন হয়ে গেছে যে মানুষের যে যেগুলো ডিফিকাল্ট কেস, পেশেন্টকে একটু মানুষের উপকার করা, এটা এখন হবি হয়ে গেছে। স্পেশালি হলো
যার দোজ হু আর রিয়েলি, যাদের আমি দেখছি যে যাদের বলার কেউ নাই, যাদের দেখার কেউ নাই, আমি চেষ্টা করি যে হসপিটালে যারা গরিব পেশেন্ট বা যার বলার কেউ নাই, তদবির করার কেউ নাই, ওদেরকে যদি কিছুটা হলো আমি একটু ভালো চিকিৎসা দিতে পারি, এটা আমার আসলে একটা টার্গেট, বা এটা একটা করলে মানসিক ভাবে একটা প্রশান্তি পায় আর কি। এটাই তো হবি আর কি, বলতে পারো যে হবির মাধ্যমে মানসিক প্রশান্তি আসে, দ্যাট ইজ দ্য হবি আর কি। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। জি স্যার। স্যার আপনার মানে আপনার হবির সাথে স্যার আমার হবিটাও স্যার মিলে গেছে স্যার। আমিও স্যার খেলাধুলা খুবই পছন্দ করি এবং আমি রেগুলার খেলার চেষ্টা করি স্যার সময় পাইলে। তো তবে স্যার এখন আমি আরেকটা জি জিনিস স্যার। বলে নিই, আমি চেষ্টা করি প্রতিদিন মর্নিং এ একটু বাইরে, স্পেশালি পদ্মার ধারে একটু মানে জগিং করা, হাঁটাহাঁটি করা। বাট মাঝখানে কোভিড এর মধ্যে একটু ইন্টারাপশন হয়ে গেছে, সো দ্যাট আমি মনে করি যে প্রতিটা মানুষেরই স্বাস্থ্যগত ভাবে একটু অ্যালার্ট থাকা দরকার। এবং আমি আমার বাচ্চা কাচ্চাদেরও, কিন্তু ছেলে মেয়ে, আমার ছেলে ও খুব ভালো ফুটবল খেলে, আমার ওই মেয়ের ওরা কিন্তু স্পোর্টস মানে বিভিন্ন খেলাধুলার সাথে আছে। জি স্যার। স্যার আপনার যে টার্গেট গুলো আছে আল্লাহ স্যার সেগুলা পূরণ করে দিক সেই দোয়া করি আমরা। আর স্যার আমরা স্যার আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আছি স্যার। তো স্যার আপনার কাছে স্যার আমাদের তাহলে স্যার শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে আপনি সবার উদ্দেশ্যে লাস্টলি কি বলবেন এই যে ওয়ার্ল্ড হার্ট ডে এটা নিয়ে স্যার আমাদের প্রতি আপনাদের আপনার কি পরামর্শ থাকবে সকলের আচ্ছা, প্রতি? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হার্ট ডে তে আমরা শুনেছি সকালবেলা আমার ওয়ার্ডে আমার ডক্টর নার্স সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম করেছি, দুপুরে করেছি, প্লাস এখন তোমাদের সাথে আছে। আসলে মেসেজ হলো যে আমাদের সচেতন হইতে হবে, নাম্বার ওয়ান। এবং আমার যে আশেপাশে যারা আছে, স্পেশালি যে সেমিনার সিম্পোজিয়াম সবসময় করতে হবে তা না। ওই যে বললাম না একটু চেঞ্জ, হোম এবং কমিউনিটি দুটাতে যদি আমি চেঞ্জ করতে, আমি তো একা সব জায়গায় চেঞ্জ করতে পারবো না, বাট এরকম যারা আমরা মেডিকেল মাইন্ডে বা মেডিকেল প্রফেশনে আছি, সবাই যদি আমরা এই, আমার আর একটা জিনিস হলো যে সময়ের অভাবে হোক যেভাবে হোক, সত্য কথা কি আমরা কাউন্সিলিং জিনিসটা একটু মানে এই পার্টটা কিন্তু একটু নেগলেক্টেড থাকে। জেনারেল পিপল বা এই যে কাউন্সিলিংটা একটু টাইম নিয়ে করা উচিত। এবং মানুষকে স্পেশালি একটু বুঝাইলে সবাই বুঝে, তাও না বোঝানোর পরেও মনে করি আমি তো ভালোই আছি, আমি কেন বারে বারে ফলো আপে আসবো, মানে ওর টেন্ডেন্সি যে আমি ভালোই আছি কেন আসবো, কেন আপনাদেরকে মানে কি ওই ভিজিট দিব, কষ্ট করব, আসবো, টাকা খরচ করব, ব্যাপারটা এরকম অনেকের ভাবে আর কি। কাজে আমাদের উচিত হবে যে তার রিয়েল লাইফ, তার একটা ফাংশন, যে মানে হার্টের যেটা ফাংশন, ব্রেনের যেটা কিডনি ফাংশন, এটাকে মেনটেন করার জন্য যে একটা রেগুলার বেসিসে কিছু করতে হবে, সেটা ওদের মাথায় ইনপুট দিতে হবে। ইনপুট না দিলে কিন্তু মানুষ সবাই নিজের ব্রেন দিয়ে চলে, বুঝছো? কাজে আমি মনে করি ওর মাথায় দিতে হবে, দিলে তার কনসাসনেস ডেভেলপ হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডাক্তার রইসুদ্দিন স্যারকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, এবং ধন্যবাদ আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির সকল মেম্বারদের যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। আমরা খুবই আনন্দিত, এবং ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির এক্সেলেন্সি টিমকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। স্যার, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে, আপনার অনুমতি নিয়ে স্যার আমরা তাহলে আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। আর তোমাদেরকে অনেক আমি কনগ্রাচুলেট করি এবং এনকারেজ করি যে তোমরা আসলে এই বয়সে, এবং এটা একটা সুন্দর একটা এরকম একটা যে মানে কি বলবো, ভিউ এক্সচেঞ্জ করার একটা প্রক্রিয়া হাতে নিয়েছো। হোপফুলি এটা খুব ভালো হবে এবং এটা তোমাদের জন্য কি অনেক হেল্পফুল হবে আর কি। স্পেশালি যারা সিনিয়র্স লোক, ওদের কাছ থেকে অনেক কিছু আসলে কি আমরা অনেক সময় উপদেশ দিই, উপদেশ কোথা থেকে আসে জানো? আমরা যে রাস্তা পাড়ি দিয়ে আসছি প্র্যাকটিক্যাল সেন্স থেকে দিই। হ্যাঁ, অনেক সময় বলি, ভালো কথা বলি, সবসময় হয়তো বাট আসলে যে কোনো জিনিস অ্যাজ এ ডক্টর, আমরা যে এই যে বাংলাদেশের পার্সপেক্টিভ আমরা যে ডক্টর হচ্ছি বা হতে পারছি, এটা কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো নেট খুলে যে যারা ইউএসএ বা অস্ট্রেলিয়া বা ইউকে, ওখানে কিন্তু ডক্টর হতে গেলে আরো বেশি এক্সপেন্স করতে হয়, আরো বেশি শ্রম দিতে হয়, ওখানে তো অনেক এক্সপেন্সিভ, সবাই পারেও না। সো দ্যাট আমরা আমাদের রিসোর্স যে যে আছে এর মধ্যে থেকে যতটুকু আমরা গেইন করতে পারি। আর একটা জিনিস বলি, টেকনোলজি তুমি যত বেশি দিতে পারবা, সেটা কিন্তু আমরা সাধারণ মানুষের কাছে ইউটিলাইজ করতে পারি। যেমন একটা ইঞ্জিনিয়ার অনেক কিছু শিখলো, সে তো এসে বিল্ডিং অত খুব বেশি করে বানাইতে পারবে না, ডিজাইন হয়তো করতে পারলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবে না। বাট আমরা কিন্তু গেইন করতে পারি, ইমপ্লিমেন্টও করতে পারি। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। জি স্যার।
Okay, স্যার ধন্যবাদ তাহলে সবাইকে। তাহলে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বেস্ট সালাম আলাইকুম উইশেস। স্যার। থ্যাংক ইউ স্যার।